জীবনে ঝগড়ারও প্রয়োজন আছে। এতগুলো বছর জীবন এক নিয়মে চলছিল, নিরামিষ গতিতে। ঝগড়াটা মিছে মিছে হলেও আমরা দুজনে একে অপরের অজান্তে বেশ মজাই পেয়েছিলাম। কিন্তু আমি বুঝে উঠতে পারিনি আমার ঝলকের সাথে সেদিনই শেষ কথা হবে। প্ল্যান মতো দিনগুলো পার করে দেশে এলাম। এয়ারপোর্টে মিমি, দীপ, তাফসিন, নিশান বসে আছে। মামা আসে না। মিমিকে জিজ্ঞেস করলে মিমি বলে মামার কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিই। ওদের সাথে দেখা সাক্ষাৎ ভাব বিনিময় হওয়ার পর মিমিকে বলি আমার ক্যান্টনমেন্টে কাজ আছে, সেখানে যেতে হবে। সেদিন আমার সাথে শুধু নিশান যায়। মিমি, তাপসিন বাড়ি চলে যায় আমার জিনিসপত্র নিয়ে। দীপ আমার সাথে যেতে চাইছিল, কিন্তু ওর অফিসে কাজ ছিল, তাই চলে যায়। যাওয়ার পথে নিশানকে আমি বলি ঝলকের কি কোনো খোঁজ খবর নিয়েছিস? ও কি এখন ক্যান্টনমেন্টে আছে? জানি না আপি, ভাইয়া তোমার সাথে সাথে কি আমার সাথেও কথা বলবে? আমার সাথেও কথা বলা বাদ দিল নাকি বুঝলাম না। আমার সাথে গত বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছে না ভাইয়ার সাথে। অনলাইনেও আসেনি, ফোন দিলে কখনো সুইচ অফ, কখনো বিজি, আবার রিসিভ করলে কথা বোঝা যাচ্ছে না। আর এখন পার্মানেন্টলি অফ দেখাচ্ছে। ভাইয়ের মোবাইলটা মেবি নষ্ট হয়ে গেছে। নষ্ট হলে তাই কি ঠিক করতে এত সময় লাগে? আর ওর তো টাকার টানা পড়ানো নেই। মোবাইল নতুন, এটাও কিনতে পারতো। হতে পারে সময় পাইনি কেনার জন্য। ভাইয়া এদিনই অনেক ব্যস্ত থাকে, আমাকে বলেছে। নিশান, কিছুদিন কষ্ট করে থাকো। আমি তোমাকে সময় দিতে পারছি না, কাজের অনেক চাপ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আবার ঘোরাফেরা করবো আগের মতো। ভাইয়া সময় দিতে পারছে না বলে তুমি কষ্ট নিও না প্লিজ। আমাকে ফোনে না পেলে কষ্ট নিও না। তোমার আপিও যদি আমার খোঁজ করে বলো যে সে ঠিক আছে। আর যদি আমাকে কল দিয়ে না পায় কখনো, বলো ভাইয়া একটু ব্যস্ত, ফ্রি হলে কথা বলবে। আমি কিন্তু ওর সাথে রাগ করিনি। নিশানের সাথে কথা বলতে বলতে ক্যান্টনমেন্টে পৌঁছাই আমি। ভেতরে ঢুকে খেলাম একটা ধাক্কা। ভেতর যেন পুরোটাই ফাঁকা বলা চলে। হাতে গোনা কয়েকজন লোক দেখছিলাম। তবুও আমি তোয়াক্কা না করে ঝলকের অফিস রুমে যাই। সেখানে ঝলক নেই, ইউনিটের একটা কাকও যেন নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম ক্যান্টনমেন্ট স্টেডিয়ামের দিকে থেকে শব্দ আসছিল অনেক। ভাবলাম কোনো পারফরমেন্স চলছে ওখানে, হতে পারে ঝলককে ওইখানেই পাবো। সেটা ভেবেই ওদিকটায় গেলাম। আর গিয়ে দেখলাম একদল সেনা মাঠের মাঝে একটা লাশের খাটে রাখা মৃত লাশ লাল সবুজের পতাকা দিয়ে ঢাকা অবস্থায় রেখে সেলুট করে সম্মাননা জানিয়ে আসমানে শূন্যে ফায়ারিং করছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, যা আমার মনেও না, দিলেও না। মনে একটা বারও কু ডেকে বলেনি আমার জীবনে এত ঘন অন্ধকার নেমে আসছে। কিছুক্ষণের জন্য আমি মেনে নিতে পারছিলাম না বাস্তবটাকে। নিজেকে বোঝাচ্ছিলাম লাশটা মেজর ঝলকের, ওটা আমার ঝলকের না। আমি সেদিন কাঁদিনি, ঝলকের সেই উক্তিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করছিলাম। আমার কলিজাটা ছিঁড়ে আসছিল, গায়ে এক ফোঁটা শক্তি পাচ্ছিলাম না দাঁড়িয়ে থাকার। কিন্তু আমি কাঁদছিলাম না, সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার। কোনোভাবেই যখন পেরে উঠছিলাম না নিজের সাথে, তখন নিজেকে বোঝাই ওটা আমার ঝলক না, হয়তো অন্য কোনো ঝলক, কিন্তু আমার ঝলক না। আমি মুখ ছাপিয়ে অপেক্ষা করি। আমি জানতাম ওর কবর কোন গোরস্থানে হবে। সেখানে দাঁড়িয়ে ঝলকে সেই পুরনো উক্তিগুলো মনে পড়ছিল। একদিন আমাকে কি বলেছিল জানেন? গোরস্থানটা দেখিয়ে বলেছিল, দেখো, আমি মরে গেলে আমাকে এই গোড়াস্থানটাতে কবর দেবে। যদি কখনো অগোচরে হারিয়ে যায় তবে নিশ্চিন্তে এখানে এসে দাঁড়িয়ে থেকো। তোমার ঝলক এখানেই মাটি চাপা পড়ে থাকবে। আমি মরে গেলে তোমার জন্য একটা সান্ত্বনা কি জানো? তোমার ভালোবাসার মানুষটা তোমার হয়ে পৃথিবী থেকে চলে গেছে, অন্য কারো ছায়া তার উপরে পড়েনি। আমি জানি আমি চলে গেলে তোমার জীবনে কতটা অন্ধকার নেমে আসবে, যে অন্ধকারে তুমি কোথায় হারিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই চাইবো আমাদের মৃত্যুটা যেন একসাথেই হয়, কিংবা তুমি আগে মরে যাও, আমি পরে মরব, কিন্তু আমি আগে মরতে চাই না, অন্তত তোমার জন্য। ঝলকের সেই মৃত্যুময় কথাগুলো খুব মনে পড়ছিল। ভাবা যায় যার মৃত্যুর কথা আমি ভুলেও চিন্তা করিনি, সেই কিনা এভাবে চলে যাবে। বছরের পর বছর আমি নিশানের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলাম।
আগে যদি জানতাম আমার এই দিন দেখতে হবে, তবে ঝলকের মৃত্যু মেনে নেওয়ার প্রস্তুতিটাও নিতাম। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার মনে হচ্ছিল ঝলকের আত্মা আমার চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে, আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি চেষ্টা করেও পারছিলাম না ওকে অনুভব করতে। আমার পাশে নিশান থেকে পরিস্থিতি দেখে বুঝতে পারছিল না ও কি করবে। আমার মতো শক্ত নিজেও খেয়েছে, কাঁদবে তো দূর, ও আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছিল। আমার এখন কি হবে? আমি কি চিৎকার করে কাঁদবো নাকি মাথা ঘুরিয়ে পড়ে যাব? ঝলকের মৃত্যু মেনে না নিতে পেরে আমার কোনো ক্ষতি হবে না তো? এসব ভেবে ও ড্যাব ড্যাব করে আমার দিকে চিন্তিত হয়ে তাকিয়েছিল। আমি সেখানে দাঁড়িয়ে এত কিছু চিন্তা করার পরেও নিজেকে মানাতে পারছিলাম না ঝলক নেই। ঝলকের কথা মতোই ওই গোরস্থানটাতে ওকে দাফন করা হলো। চোখের সামনে মানুষটাকে সযত্নে কবরে শুইয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আমি প্রতিটা ধাপ পরোক্ষ করে দেখছি সেই দূর থেকেই। আমি সেই সময়ের জন্য হয়ে গিয়েছিলাম একজন অনুভূতি শূন্য মানুষ। আর ভেতরে সুখ দুঃখের ডেফিনেশন করাটা কষ্টসাধ্য। ঝলকের আলো নিভিয়ে মিনিটেই আমার জীবনে অন্ধকার ছেয়ে নেয়। নিজেকে নির্জীব জড়বস্তু মনে হচ্ছিল। আরো মনে হচ্ছিল চারপাশের হাওয়া পাথরের রূপ নিয়ে আমাকে চাপ দিচ্ছে, আর শ্বাস প্রশ্বাস আটকে চেপে আসছে আমার ভেতর। আমি ছিলাম সেই সময় ঝলকের সাথে কাটানো অতীতটাতে। কারোর সাথে কথা বলছিলাম না, একদম নিশ্চুপ ছিলাম। রাতে দেয়ালে হেলান দিয়েও যখন ঝলকের ঘোরে আমি অন্য মনস্ক, চারপাশটাতে অন্ধকার দেখে মনে পড়লো আমার ঝলকটাও এমন একটা অন্ধকার ছোট্ট ঘরে শুয়ে আছে। ওর কেমন লাগছে? আমার তো দম বন্ধ হয়ে আসছে। তখন কান্না না করলেও আমি অনুভব করছিলাম আমার কান্না করাটা খুব জরুরি, না হলে ভেতরটা শান্ত হবে না। কিন্তু কান্না পারছিল না, ভেতরে যন্ত্রণা হচ্ছিল অসাময়িক। মনে হচ্ছিল আমার ভেতরে সালফিউরিক অ্যাসিড ঢেলে দিয়েছে কিংবা আগুন লাগিয়ে দিয়েছে। ইচ্ছে করছিল কোনো এক জনশূন্য এলাকায় পাহাড়ের আড়ালে গিয়ে সজোরে চিৎকার করে ভেতরটাকে হালকা করি। আমার কেমন একটা অসহ্য যন্ত্রণা যেন হচ্ছিল, যা বলে প্রকাশ করতে পারছি না। আমার ওই যন্ত্রণাগুলো কেবলই আমি অনুভব করতে পারি, কিন্তু বোঝাতে পারি না কাউকে। দেশে থাকাকালীন আমি সবার সামনে স্বাভাবিক অভিনয় চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমার ভেতরের যন্ত্রণা আমি তো প্রকাশ করতে পারছিলাম না। যে নিশানকে নিয়ে আমার ভাবনাগুলো সীমাবদ্ধ ছিল, ঝলক মরে যাওয়ার পর যেন আমি নিশানের সাথেও ঠিকমতো কথা বলতে ভুলে গিয়েছিলাম। নিশান কখনো আমাকে নিয়ে এতটা চিন্তা করেনি যতটা চিন্তায় পড়েছিল ঝলক মারা যাওয়ার পর। ও ঘাবড়ে যাচ্ছিল আমি কেন এখনো কান্না করছি না সেটা ভেবে। ও বুঝতে পারছিল আমার কতটা কষ্ট হচ্ছিল। নিশান দ্বীপ সর্বোচ্চ চেষ্টা করতো আমাকে হাসি খুশি রাখার, ওদের কিছু বুঝতে না দেওয়ার জন্য। আমি ওদের সাথে অভিনয় করে চালিয়ে যেতাম। রাতে ঘুমোতে পারতাম না, চোখ বন্ধ করলেই ঝলকের স্মৃতি, ওর গলার আওয়াজ, ওর হাসির আওয়াজ। জানেন, ওর হাসিটা অনেক সুন্দর ছিল। তিনটে দাঁত হালকা কোকড়া ছিল। ওই দাঁতগুলোর কারণেই হাসিটা এত মন কাড়া ছিল, সব আমার মগজে চেপে বসছিল। সেখান থেকেই আমার রাতের দুঃস্বপ্নগুলোর প্রখর রূপ নিতে থাকে রাতের পর রাত। আমার জীবনটাতে ওখান থেকেই কালো অন্ধকার নেমে আসে। কুয়েতে যাওয়ার পর আরো ভেঙে পড়ি। এদিকে ঝলককে হারানোর যন্ত্রণা, আর একদিকে নিশানকে হারানোর ভয়। ঝলকের মৃত্যুটা আমাকে আরো বেশি দুর্বল করে দেয় নিশানের ব্যাপারে। সব মিলিয়ে আমি অকুলান হয়ে এসব ভুলে থাকার জন্য নেশার আশ্রয় নিই। রেড ওয়াইনের মাঝে ডুবে থেকে যন্ত্রণা ভুলে থাকতাম রাতে। দিনের বেলা কাজের চাপে যন্ত্রণাগুলো যাও চুপসে থাকে, রাতের বেলা সেগুলো উন্মুক্ত হয়ে কঠিন যন্ত্রণা দেয়। ঝলককে ভোলার জন্য মদ ছাড়া আমি আর কিচ্ছু পাইনি। কি করব বলুন? ওকে ভোলার মতো একটা কারণও আমার কাছে নেই। ও কার কাছে কেমন ছিল আমি জানি না, তবে আমার কাছেও একটা কোষ্টি পাথরের মতো ছিল, যার স্পর্শে স্বর্ণ খাঁটি হয়, আর ঝলকের সঙ্গে থেকে মানুষ সৎ হয়। আজ আমি ঝলককে ভুলতে পারিনি। এতগুলো বছরের স্মৃতি কি করে ভুলবো স্যার?
কথাগুলো বলতে বলতে শেষ পর্যায়ে এসে মিশন কান্না করতে করতে ঝলকের মৃত্যুর কথা বলছিল। তীব্র মিশনের মুখের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা প্রশ্ন করবো মিশন? বলুন। ঝলকের পরিবারের সাথে কি পরে দেখা করেছিলে? যার জন্য করব সেই তো নেই। আর ওর পরিবারের কাউকে তো আমি চিনি না। কোথায় থাকে তারা তাও জানি না। খোঁজ নেইনি আমি। নিয়ে কি লাভ? ঝলক তো নেই। যদি ঝলক তাদেরকে আমার কথা বলতো তাহলে তারা কোনো না কোনোভাবে আমার খোঁজ করত। তাই আর আমি নিজে থেকে কিছু করিনি। আমি তো তোমাকে আমার পরিবারের সামনে নিইনি দীপ্তির কারণে। ছোটবেলা থেকেই মায়ের আশা ছিল দীপ্তি আমার বউ হবে। বড় হওয়ার পর মা ওকে তার ছেলের বউ হিসেবেই দেখে। শুধু মা না, বাবা, তৃপ্তি সবাই চাইতো যে আমি দীপ্তিকে বিয়ে করি। তাই আমি তোমার কথা ওদের সামনে বলার সাহস পাইনি। আমার পরিবারের সবাই আমাকে দেখে ভয় পায় ঠিক, কিন্তু মনে মনে আমিও কিছু ক্ষেত্রে ওদের ভয় পাই, কারণ ওরা কষ্ট পাবে। হয়তো সময় চাইলে তীব্রর বউই দীপ্তি হতো, কিন্তু সেটা হয়ওনি। আর তোমাকে কখনো বলিনি এই কারণে। তুমি তো সবসময় আমার উপর রেগে থাকো। যদি কখনো আমার উপর রাগ করে আমার পরিবারের সামনে গিয়ে উল্টোপাল্টা কিছু বলে দাও, সবাই অনেক কষ্ট পাবে ওরা। আবার নিজের মুখে শুনলে যতটা আঘাত পাবে তার থেকে বেশি আঘাত পাবে তোমার মুখে শুনলে। কিন্তু ঝলক কেন তোমাকে এত বছরও পরিবারের সামনে নেয়নি, এটাই বুঝতে পারছি না। জানি না, আমি কখনো আগ্রহ প্রকাশ করিনি ওর পরিবার সম্পর্কে জানার। আগ্রহ প্রকাশ না করার যথেষ্ট কারণ আছে। আমার না কেন যেন মনে হতো ঝলকের বাবা মা নেই। আবার মাঝে মাঝে মনে হতো ও ব্রোকেন ফ্যামিলির সন্তান। যদিও ঝলক কখনো, এরকম কেন মনে হতো? কি জানি, আপনা আপনি এমন ধারণা হচ্ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব। কারণ নিশানের মার্ডার হওয়ার পর তুমি ক্রিমিনালদের ধরে ধরে যেভাবে পানিশমেন্ট দিয়েছো, ধরো ঝলকেও যদি কেউ মারে, আই মিন ও যদি উল্লেখ্য মৃত্যু না হয় মার্ডার করা হয়, তাহলে কি তুমি তাকে বা তাদের কেউ মারবে? মিশন তীব্রর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল। ঝলকের মার্ডার হয়েছে? তীব্র একটা বিব্রতকর ভাবে উত্তর দিল। আরে বাবা, আমি কখন বললাম ঝলকের মার্ডার হয়েছে? আমি বলেছি ধরো যদি হয় মার্ডার। মিশন লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল। জানি না, এই মৃত্যু মৃত্যু খেলা আর খেলতে পারছি না আমি। মানুষ মারার লীলা খেলায় মত্ত এই জীবন এখন বিষাদ রূপ নিয়েছে। এখন কি করতে হবে সেটা আমার মাথায় এখন আর খেলে না। আমার জীবনে সব হারিয়েও যদি ঝলক আর নিশান থাকতো, আমার জীবনটা অনেক সুন্দর গোছানো থাকতো। জীবনটা হেরে গিয়ে মদের সাথে বন্ধুত্ব করতো না। কথার মাঝে থেমে গিয়ে বোতলে চুমুক দিয়ে মিশন তীব্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। আচ্ছা স্যার, ঝলকের কি মার্ডার হয়েছে সেটা আমি জানলাম না কেন? আপনি কি করেছেন? আপনি কি জানেন কে মেরেছে? কি কি সব বলছো? তুমি তো বললে ঝলক হেলিকপ্টার ক্র্যাশ করে মারা গেছে। এটা মার্ডার কি করে? আমি তো তোমাকে এমনি প্রশ্নটা করেছিলাম। মিশান, তোমার নেশা চড়ে গেছে অনেক, বাড়ি যাও এখন। উল্টোপাল্টা বলা শুরু করেছো। কথাটা বলেই তীব্র একটু তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো চলে যাবে বলে। মিশন বসে থেকে তীব্রর দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল। স্যার। সাড়া না দিয়ে উত্তরে তীব্র বলল। বাড়ি যাও মিশান। ঝলকের যদি সত্যিই মার্ডার হয় না, তাহলে ওর খুনি বা খুনিদের নিশানের খুনিদের চেয়েও নৃশংসভাবে মারবো। মনে রাখবেন, মনে রাখবেন, তার জন্য আমার কারোরই হেল্প লাগবে না। ঝলক আমার সোলমেট, আমার জীবনের একটা অংশ। আমি নিশানের মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলাম, ঝলকের না। তাই নিশানের মৃত্যু থেকে ঝলকের মৃত্যু বেশি আঘাত করেছে আমাকে। আমাকে আছে, তুমি বাড়ি গেলে যাও, না গেলে থাকো এখানেই। আল্লাহ হাফিজ। মিশনের কথার প্রসঙ্গ এড়িয়ে তীব্র চলে গেল। মিশন সে এক জায়গাতেই বসে রইল। লাস্ট মোমেন্টে তীব্রর ব্যবহারটা মিশনের চোখে অন্যরকম লাগলেও তোয়াক্কা করল না। ঝলকের কথা খুব গভীরভাবে মনে পড়ে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ড্রিঙ্ক করে যাচ্ছে। গুটিসুটি মেরে মিশান কাবু হয়ে কাঁদছে। নেশা করেও যেন যন্ত্রণা ভুলছে না। ঝলক মিশানের জীবনে কি সেটা কেবল মিশানই জানে। ভালোবাসার মানুষ বিশ্বাসঘাতকতা করলে তাকে মন থেকে সরানো যায়, কিন্তু যদি অফুরন্ত ভালোবাসা দিয়ে না চাইতেও পৃথিবীলোক ত্যাগ করতে হয়, তবে তাকে সরানো যায় না। প্রবাদে আছে, প্রথম প্রেম কখনো ভোলা যায় না। মিশানের ক্ষেত্রে এই প্রবাদের চেয়ে বেশি কার্যকর। ভালোবাসার মানুষটা যদি সত্যি হয়, তখন পৃথিবীটা মিথ্যে হয়ে যায়। রাত ফুরানোর আগেই মিশান বাড়ি ফিরে আসে। বিছানায় কিছুক্ষণ পড়ে থাকে। অস্থিরতা যেন কাটছেই না।
অতঃপর শাওয়ারের নিচে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফ্রেশ হয়ে লেবু আর আদার রসে চা খায় বেশি করে। এবার মাথা হালকা লাগছে। যন্ত্রণাময় এই রাতগুলো থেকে কবে নিস্তার পাবে জানা নেই মেয়েটার। অন্ধকার ঘরে ইজি চেয়ারে বসে সিগারেট টানছে আর ধোয়া দিয়ে চারিপাশ ভরিয়ে ফেলছে তীব্র। এক হাতে সিগারেট আর এক হাতে একটা ছবি। ছবিটা ঝলকের। তীব্র ঝলকের ছবিটা দেখে গম্ভীর স্বরে বলল, সত্যি কি একটা জিনিস, তাই না? কখনো চাপা থাকে না, কিন্তু চাপা রাখা যায়। যার যত প্রভাব প্রতিপত্তি তার সত্যিই তত গভীরে চাপা। ঝলক, তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো সিনেমাতে ভিলেনরা হেরে গিয়ে হিরোরা দিতে চায়, কিন্তু বাস্তবে তার উল্টো। দিন শেষে ভিলেনদেরই জয় হয়, যেমনটা আমার হচ্ছে। তোমার মতো হিরোদের মৃত্যু তদন্তবিহীন কাগজের ভিড়ে পড়ে থাকে সমস্ত সত্যি। হেলিকপ্টার ক্র্যাশ। কত বড় জোকস দেখেছো? তোমার ডিপার্টমেন্টেও কেমন অসহায়, জেনেও যেন কিছু জানে না। মানলাম তারা কিছুটা কম জানে, কিন্তু মেইনটুকু তো জানে। সত্যিটা কেবল ঝলক আর তীব্রর মাঝেই সীমাবদ্ধ। এই যে সুপারস্টার ঝলক, দুনিয়া থেকে তোমার নামটা তো সফলভাবে উচ্ছেদ। তোমার নামটা মিশনের অন্তর থেকে বিচ্ছেদ কি করে করা যায়? সত্যিটা মিশন কোনোদিন জানবে না। মিশন জানবেও না আমাদের দুজনের মাঝে একজন খুনি। আমি ওকে জানাতে পারবো না, কারণ এতে হিতে বিপরীত হয়ে যাবে। মিশন তীব্র নাম এমনিতেই অপছন্দ করে, এরপর তো দেখা যাবে রীতিমতো আমাকে ঘৃণা করবে। তার চেয়ে বরং ওর সবকিছু অজানাই থাক। আমি বরং ওর সাথে ভালোবাসা, নাটক, অভিনয়, সিনেমা সব চালিয়ে যাই। দেখা গেল দিন শেষেও ঝলক নামটা মুছে তীব্র নাম বসাতেও পারে। তখন চলবে তীব্র মিশনের লাভ স্টোরি, আর এভাবেই চলবে মৃত্যুর আগে অবধি। ঝলক তো আর হতে পারবো না, তীব্র তো তীব্রই। নেগেটিভ চরিত্রগুলো এমনই হয় ঝলক। মুখোশের আড়ালে কে কত ভয়ঙ্কর বা সাধু সেটা কেবল মুখোশধারীরাই জানে। ঝলক, তোমার কি এত কষ্ট হচ্ছে? মিশনকে তীব্র এত কষ্ট দেয় বলো? একদিকে তীব্র মিশনকে মদ খেতে সাহায্য করে, আর একদিকে ঝলক মিশনকে নেশা থেকে দূরে সরিয়ে রাখত। তীব্র মিশনকে দিয়ে নিজের রাস্তা পরিষ্কার, আর ঝলক মিশনের জন্যই নিজের রাস্তা হয়ে যেত। তীব্র মিশনকে দিয়ে স্বার্থ সিদ্ধি করে, ঝলক মিশনের জন্য জীবন বিসর্জন দিত। ঝলক যদি হয় মিশনের অস্তিত্ব, তীব্র তাহলে ছায়াভূত। ভাবছি মিশনের সাথে এখন থেকে ভালো ব্যবহার করব, অনেকটা ঝলকের মতো। এরপর মিশন ঝলকের অস্তিত্ব ভুলে তীব্রকেই চাইবে। তারপর তারপর মিশন পুরো তীব্রর কন্ট্রোলে। সব হিসেব ইকুয়াল ইকুয়াল। নিজের কাঁধে নিজেই হাত রেখে বলল, বেস্ট অফ লাক তীব্র, বেস্ট অফ লাক। কথাগুলো বলেই তীব্র টেবিল স্মাইল দিল। সকাল হওয়ার পর সাদেক খান উঠে হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে মিশান পায়ের উপর কথাগুলো বলেই তীব্র টেবিল স্মাইল দিল। সকাল হওয়ার পর সাদেক খান উঠে হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে মিশান পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে মনে হচ্ছে। ঘুমাইনি, কি আর উঠবো। ডক্টরের রুটিন ফলো করে কি কোনো ফল আসছে না? চা খাবেন মামা? সোফায় বসতে বসতে সাদেক খান উত্তর দিলেন, আনো এক কাপ। মিশান উঠে গিয়ে মামার জন্য চা করে আনে। মামার হাতে দিতে দিতে আবারও বসে পড়ে। আপনার সাথে আমার কিছু কথা আছে মামা। মিশানের কথাটা শোনার পর সাদেক খান ওর দিকে একটু আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকালেন। উনি আস্তে করে উত্তর দিলেন, বলো। 2 বছর হয়, ভোলার কথা না। মেজর ঝলকের কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? তোমাদের আর্মিতে ঢোকার সময় ওই ছিল তোমাদের টিমের দায়িত্বে। রাঙামাটি যাওয়ার পর থেকেই তো তোমরা এক ইউনিটি ছিলে। বড্ড ভালো ছেলে ছিল, কিন্তু ভাগ্য এত নির্মম, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। ঝলক স্যারের মৃত্যু কি করে হয়েছিল মামা? ট্রেনিংয়ের সময় হেলিকপ্টার ক্র্যাশ করে। তুমি তো সে বছরই কুয়েত থেকে এলে। কুয়েত থেকে আসার 7 দিন আগে অ্যাক্সিডেন্টটা হয়। এরপর হসপিটালে অ্যাডমিট থাকে, তারপর মারা যায় তুমি আসার আগের দিন রাতে। যে দেশে বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর সরকারি টিভি চ্যানেলে দেখায়, সে দেশের রাজধানীর ক্যান্টনমেন্ট থেকে একজন মেজর মারা গেল হেলিকপ্টার ক্র্যাশ করে, অথচ কোনো নিউজ চ্যানেল সেটা জানল না।
ক্যান্টনমেন্টের ভেতরেই সবকিছু চাপা রইল। আপনারা আর্মি ডিপার্টমেন্ট কি কিছু লুকোচ্ছেন মামা? লুকানোর কি আছে এখানে? এটা তো স্বাভাবিক মৃত্যু। কত সৈন্য প্রতি বছর হেলিকপ্টার ক্রাশ, গ্রেনেড ব্লাস্ট আরও নানান রকম অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এগুলো তো প্রকাশ করা যায় না মিশন। এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে আমজনতা ভাববে বাংলাদেশ ডিফেন্সের চাকরিতে কোনো লাইফ সিকিউরিটি নেই, সৈন্যদের জীবন ঝুঁকিপূর্ণ। এগুলো কি প্রকাশ করা যায়? মিশান চোখ ঘুরিয়ে সাদেক খানের দিকে তাকিয়ে বলল, কেন যেন মনে হচ্ছে ঝলক স্যার হেলিকপ্টার ক্রাশ করে মারা যায়নি। আমরা তো ট্রেনিং এর সময় লাইফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট কত কিছু ব্যবহার করি, আর হেলিকপ্টারে থাকলে প্যারাশুটও রাখি। হিসেব এটাই দাঁড়ায় না? হেলিকপ্টারের ত্রুটি যখন দেখা দেয় তখনই আমরা ঝাঁপিয়ে পড়ি প্যারাশুট নিয়ে। ইচ্ছে করে কেউ নিজের প্রাণ রেখে হেলিকপ্টার বাঁচাতে যাবে না। আর ঝলক স্যার এতটাও কেয়ারলেস না যে এরকম একটা সেফটি ইউজ না করার মতো ব্লান্ডার করবে। আমি কনফার্ম হেলিকপ্টার ক্রাশ করেনি, ঝলক স্যারের মৃত্যুটা অন্যভাবে হয়েছে। সাদেক খান কিছু একটা বলতে যাবেন, অমনি পেছন থেকে মিশানের মামি বলে উঠল, আন্টি যদি কিছু মনে না করেন, যেহেতু আপনার বাড়ি কাছেই, তাহলে আপনি আমার বাইকে উঠুন। এখানে আশেপাশে পার্কিং এর কোনো জায়গাও দেখছি না। না হলে আমি বাইক রেখে আপনার সাথে যেতাম। বাইকটা আমার নিজের না, তাই রাস্তার কোন সাইডে রেখে যাওয়ার মতো সাহসও পাচ্ছি না। সমস্যা নেই মা, আমি তোমার বাইকেই উঠছি। মিশান নিজের হেলমেট খুলে তীব্রর মাকে দিল মাথায় পড়ার জন্য। তীব্রর মা নিতে না চাইলেও মিশান জোর করে পরিয়ে দেয়। এরপর তীব্রর মা বাইকে ওঠে, সামনের গাড়ি ফলো করে তীব্রর বাড়িতে পৌঁছে যায়। তীব্রর মা মিশানকে নিয়ে ভিতরে বসে। কাজের লোক এসে তীব্রর মায়ের ব্যাগ এগিয়ে নিয়ে যায়। আপনি কোথাও গিয়েছিলেন আন্টি? আমি একটু দীপ্তিদের বাড়ি গিয়েছিলাম, কাল সন্ধ্যায় গিয়েছিলাম। রাতে ফিরতে দেয়নি ওর মা, তাই মাত্র এলাম। একা একাই গিয়েছিলেন? হ্যাঁ, আর কে যাবে? দীপ্তির মা আমার অনেক ঘনিষ্ঠ, আমাদের সম্পর্ক বান্ধবীর মতো। তীব্র চাইলে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হতো, সেটা তো হলো না। তার আগেই মরে গেল মেয়েটা। দীপ্তি ম্যাডাম অনেক ভালো একজন মানুষ ছিলেন। সৃষ্টিকর্তা ওনাকে পরকালে শান্তি দিক। হ্যাঁ সেটাই, বাবা মা বেঁচে থাকতে সন্তানের মৃত্যু দেখাটা যে কতটা যন্ত্রণার সেটা কেবল পিতামাতাই জানে। আর যদি আমার তীব্রর কিছু হয়ে যায় তাহলে কার কি হবে জানি না, আমি ঠিক মরে যাব। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তুমি তো এর আগে আমাদের বাড়িতে এসেছিলে, কিন্তু সেদিনের পরিস্থিতির জন্য আমার মনে অনেক নেগেটিভ চিন্তা ছিল তোমাকে নিয়ে। যখন দেখলাম দীপ্তিকে তুমি বাঁচানোর চেষ্টা করেছো, তখন চিন্তায় কিছুটা পরিবর্তন এলো। মেয়েটা বেঁচে না ফিরলেও কিছুদিন তো বেঁচে ছিল। সেটা কেবল তোমার মাধ্যমেই আল্লাহ ওকে সুযোগ দিয়েছিল। সেদিন থেকে মনে হলো তোমার সাথে একটু কথা বলা জরুরি। আন্টি, সে রাতের জন্য আমি এক্সট্রিমলি সরি। সেই রাতে আসলে আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। যা হয়েছিল সবটা আনফর্চুনেটলি। দিনের বেলা যখন আমি রিয়েলাইজ করতে পারলাম এটা একটা বাজে ব্যাপার ঘটে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করি। আপনার বাড়ির অ্যাড্রেসটা আমার জানা ছিল না, আর নেশার ঘরে রাতে কিভাবে এখানে এসেছি কিছুই খেয়াল করতে পারছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে আপনি ছিলেন। আপনি আমাকে দেখে ভয়ও পেয়েছেন, বিশেষ করে আমার হাতে ছুরি দেখে। এরপর এখান থেকে চলে গেছি। আমার মনে হয়েছিল আপনার কাছে ক্ষমা চাওয়াটা প্রয়োজন। আপনার মনে আমাকে নিয়ে ভুল ধারণাটা সৃষ্টি হতে পারে। তুমি সে রাতে ওভাবে নেশা করেছিলে কেন মা? আসলে আন্টি, সেদিন যা হয়েছিল আনফর্চুনেটলি আমি ইচ্ছে করে করিনি। আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, সেখানে আমাকে জোর করে ড্রিঙ্কস করিয়েছিল, যার কারণে আমি তালগোল কোনো কিছুর দিশে পাচ্ছিলাম না। আর সেদিন আপনার দিকে ছুরি ধরেছিলাম নিজের আত্মরক্ষা করার জন্য। আত্মরক্ষার জন্য আমি সব সময় সাথে ছুরি রাখি, বলা যায় না কখন কোন বিপদে পড়ি। আমি সত্যি দুঃখিত আন্টি। আপনি আমাকে খারাপ মেয়ে ভাববেন না। ভেবেছেন হয়তো নাইট ক্লাব থেকে পার্টি করে নেশা করে ফিরছিলাম। না না মা, এখানে খারাপ মেয়ে ভাবার কি হলো? বিপদ মানুষেরই আসে, এটা নিয়ে এত অনুতপ্ত হয়ে পড়ো না। ওকে আন্টি। আচ্ছা, দীপ্তি তো অনেক রাতে অ্যাক্সিডেন্ট করেছিল, তুমি অত রাতে বাইরে কি করছিলে? তোমার হাইট যেমন, তাতে তো মনে হয় পুলিশের চাকরি করো। তোমার কি ওইদিকে ডিউটি ছিল? আন্টি, আমি কোনো চাকরি করি না। আগে করতাম, আমি সেনাবাহিনী ছিলাম। প্রায় 1 বছর আমি চাকরি ছেড়ে দিয়েছি।
চাকরি ছেড়ে দিয়েছো কেন? একটা বোন ছিল, ও মারা গিয়েছে। ওর মৃত্যুর পর আমি মেন্টালি নিতে না পেরে ভেঙে পড়ি। আমাকে এক কথায় সাইকো বলতে পারেন। কঠিন নাইটমের প্রবলেমে ভুগছি। মন ভোলা রোগে আক্রান্ত হয়ে যাই। কখন কি করি তার ঠিক নেই। এরকম হাজারটা সমস্যা মিলিয়ে আমার দ্বারা চাকরি কন্টিনিউ পসিবল হচ্ছিল না। তোমার পরিবারে কে কে আছে? মামা, মিমি, দুটো মামাতো ভাই আর আমি। এই চারজনের সাথেই আমার জীবন। আমার মামা একজন কর্নেল আর আমি ক্যাপ্টেন ছিলাম। আর তোমার বাবা মা? নেই। ওহ সরি, কষ্ট দিয়ে ফেললাম তোমাকে। ইটস ওকে আন্টি। অ্যাক্সিডেন্ট মানুষের জীবনেই হয়। আমার ভাগ্যে ছিল এমনটা, তাই আজ আমি এমন। দীপ্তি ম্যাডামের অ্যাক্সিডেন্টের রাতে আমি এমনি হাঁটাহাঁটি করছিলাম, তখনই আর কি ঘটনাক্রমে আমি ওইখানে উপস্থিত হই। তীব্র কি তোমার পরিচিত? পরিচিত বলতে ওনার সাথে রাস্তায় দু একবার সম্মুখীন হয়েছিলাম। স্যার হয়তো আমাকে চেনেন, কিন্তু আমি ওনার নাম আর পেশা ছাড়া আর কিছুই জানতাম না। দীপ্তি ম্যাডামের ওই ঘটনার পর স্যারের সাথে বেশ কিছু সময় কাটাতে হয় সাক্ষী সাবুদের জন্য। বুঝতে পেরেছি। তীব্রকে তোমার কথা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, ও কোনো উত্তর দেয়নি। তোমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ও এড়িয়ে যায়। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছিল, এই কারণেই। আমি তোমাকে তীব্রের সাথে বেশ কয়েকবার দেখেছি। তীব্রের ধারের কাছে কখনো কোনো মেয়েকে দেখিনি ওভাবে, কিন্তু তোমাকে দেখেছি। তাই মনে হলো তুমি হয়তো ওকে চেনো, ওর ভেতরটা বুঝো। আমার ছেলেটা যেন কেমন, সেই আগে থেকেই কারোর সাথে মেশে না তেমন। মনের ভাব প্রকাশ করতে যেন ওর কিসের বাধা দেয়। এক ছাদের নিচে থাকলেও ছেলেটার জীবন বৃত্তান্ত সব অজানা। কখন কি করে, কোথায় যায়, ভালো আছে কিনা, মন্দ আছে, কি প্রয়োজন, এসবের কিচ্ছু বলে না। ওর ঘরটার ভিতরে কি আছে তাও ওর জানা। কেন ওনার ঘরে যান না? কি করে যাব? ওই ঘরে যে দরজা, সেটাও সিকিউরিটি লক করা। তীব্রর ফিঙ্গারপ্রিন্ট লাগবে, নয়তো পিনকোড। তাছাড়া ঘর ওটা খোলা যায় না। ওই ঘরেও কাউকে ঢুকতে দেয় না। ওই ঘরেও কাউকে ঢুকতে দেবে তো দূর, উকি দিতেও দেয় না। যখন এই বাড়িটা করা হলো, তখন একজনকে নিয়ে ঘরের ভিতর কিছুক্ষণ সময় ধরে কথা বলল মিশান। এর মধ্যে তীব্র সম্পর্কে অনেক কিছু জানল। মিশানের ভেতর ঝলকের মৃত্যুর রহস্য নিয়ে যতটা কিউরিয়াসিটি, তার থেকে বেশি কিউরিয়াসিটি কাজ করছে তীব্র রহস্য উদ্ঘাটনের ব্যাপারটা। তীব্রকে নিয়ে তীব্রর মা বেশ কিছুক্ষণ আক্ষেপ প্রকাশ করলো। তীব্রর মার মনে অজানা সন্দেহ ঢুকেছে। তীব্রর সাথে মিশানের হয়তো কোনো সম্পর্ক আছে, কিন্তু ওরা কেউ তা সামনে প্রকাশ করছে না। সেই জন্য মিশানের সাথে কথা বলার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছিল। মিশানের সাথে কথা বলে কেন যেন ওনার ভেতরটা একটু হালকা হয়। মিশানের মাথায় এখন তীব্রর ব্যাপারটা ছাড়া আর কারোটা নিতে পারছে না। একের পর এক চিন্তা মনে হচ্ছে। তীব্রকে সকাল থেকে এতবার কল করে যাচ্ছে, তীব্র একবারও রিসিভ করছে না। তীব্রর মায়ের সাথে কথা বলে বাড়ি থেকে বের হবে, অমনি তীব্রর সামনে পড়তে হলো। তীব্রকে দেখে মিশানের ভেতর খানিকটা ভয় কাজ করতে লাগলো। এভাবে তীব্রর পারমিশন ছাড়া ওর বাড়িতে আসাটা তীব্র অ্যালাউ করবে না। স্যার, আমি নিজে থেকে এখানে আসিনি, আন্টি আসতে বলেছিল তাই। তীব্র ফর্মাল হাসি দিয়ে মিশানের দিকে রহস্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ইটস ওকে, ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর চুরি করতে আসোনি, এখনই চলে যাচ্ছ যে? বসো, লাঞ্চ করে যাও। না স্যার, আমার মিমি আমার জন্য রান্না করে বসে আছে। এটা বলেই মিশান তীব্রর পাশ কাটিয়ে চলে যায়। তীব্র আর চোখে মিশানের যাওয়া দেখে নজর ফিরিয়ে ভেতরে ঢুকলো। মিশান তীব্রর কথোপকথনে তীব্রকে দেখে মিশানের চোখে আচমকা ভয় দেখে তীব্রর মায়ের মনে খটকা লাগলো। ওনার মন যেন কোনো অকারণে তীব্রকে দিয়ে মিশানকে কিছু একটা সন্দেহ করছে। তীব্রর মা বোকা বোকা আর অসুস্থ ভাব নিয়ে থাকলেও ভেতরে ভেতরে উনি যথেষ্ট চালাক, যেটা কাউকে বুঝতে দেন না। রাজনীতি উনি অনেক ভালোই বুঝেন। ওনার পেট থেকে তীব্র জন্ম নিয়েছে, তাই তার থেকে কয়েক ডিগ্রি উপরে তীব্র হয়েছে। মায়ের থেকে ছেলে 10 কাঠি উপরে হওয়ার কারণে পেরে উঠছে না তীব্রর সাথে। তৃপ্তিও মায়ের মতন চিকন চালাক হয়েছে, কিন্তু ওদের মায়ের কথায় ব্যাপারটা প্রকাশ না পেলেও তৃপ্তির কথার মাঝেও চালাকি প্রকাশ পায়। তীব্রর বাবাও যথেষ্ট বুদ্ধিমান, তবে উনি প্রচুর শৌখিন মানুষ। পেনশনে আসার পর উনি ঘোরাফেরা করে জীবন কাটাচ্ছেন। শপিং মলে তার কয়েকটা বন্ধুদের দোকান আছে, সেখানেই তাদের সাথে গল্প আড্ডা, চা স্টলে বন্ধুদের সাথে চা খেয়ে গল্প করে দিন কাভার হয়ে যায়।
ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। ওনার মতে জীবনে অনেক করেছে, পরের কথা চিন্তা করা। এবার যতদিন বেঁচে থাকবে শুধু নিজেকে নিয়ে ভাববে, নিজেকে সময় দিবে, নিজেকে ভালো রাখবে। কোথায় কি হলো সেই নিয়ে মাথায় চিন্তা নেই। বাবু, তোর সাথে কথা আছে আমার। তীব্র গম্ভীর স্বরে উত্তরে বলল, আমার নেই, কাজ আছে, সময় হলে বসবো তোমার কথা শুনতে। তুই কেন বারবার এড়িয়ে যাস আমার কথা? মিশন মেয়েটার কথা তুলে তুই ধরাছোঁয়ার বাইরে চলে যাস কেন? ওর সাথে তোর কি সম্পর্ক? ওর সাথে আমার আবার কি সম্পর্ক? তোমার সমস্যাটা কি বলো তো? রাস্তাঘাট থেকে একটা মেয়েকে বাড়িতে ধরে এনে আমাকে জিজ্ঞেস করছো তার সাথে আমার কি সম্পর্ক? এইসব কি? কারণ রাস্তাঘাটেই তোকে আমি ওই মেয়ের সাথে বারবার দেখেছি, আর কোনো মেয়েকে তো তোর সাথে দেখতে পাইনি। আর তাই ওকে আজ বাড়িতে এনে ওর স্বীকারোক্তি নিলাম। পাশ কাটিয়ে আর আমার প্রফেশনাল কাজের জন্য অবশ্যই ওই মেয়েকে আমার বাড়িতে এনে গল্প গুজব করবো না, ওর সাথে রাস্তাঘাটে দেখা করে কাজ দেবো, তাই না? মেন্টালি কোথায় যাচ্ছে তোমার বিকৃত মস্তিষ্ক? তুমি লোকের কাছে বলো না তোমার ছেলেটা যেন কেমন, তোমাদের সাথে ভালো মতো কথা বলে না, খোঁজ নেয় না। এটা আদৌ ছেলের দোষ না, কার দোষ সেটা একটু ভেবে দেখো। কোথায় বাবার সাথেও তো আমি তেমন কথা বলি না, সে তো তোমার মতো ঢোল পেটায় না। তোমরা মেয়েরাই কি এমন? একটু সিম্প্যাথির জন্য যা ইচ্ছা হয় লোকের কাছে বলে বেড়াও। যুক্তি ছাড়া অযৌক্তিক কথা আমার সামনে পেশ করবে না কোনো রকম। 10 বার ভেবে নেবে কতটা তীব্রর সামনে বলতে চাচ্ছ। রাগ দেখিয়ে মাকে থামিয়ে দিয়ে তীব্র মায়ের সামনে থেকে চলে যায়। তীব্রর মা একই স্থানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ক্লায়েন্টের হাত ধরে কেউ রাস্তাঘাটে টানাটানি, গা ঘেঁষাঘেঁষি করে না, হাত ধরে জোর করে কেউ গাড়িতে উঠায় না, দিন নেই রাত নেই আনলিমিটেড তার সাথে দেখা যায়। আমার ধারণা যদি ভুল না হয়, তুই যে রাত বিরাত বাড়িতে ফিরিস না, সেটার পেছনের কারণ এটাই হবে। হতে পারিস তুই অনেক বুদ্ধিমান, কিন্তু ভুলে যাস না আমি তোর মা। তীব্র মায়ের কোনো চালাকি খাটল না মিশান তীব্রর মুখ খোলানোর জন্যে, কিন্তু ওরা কেউই মুখ খুলল না তার কাছে। ওনার ইন্টেনশন ছিল মিশানের কাছ থেকে একটা দুঃখ শেয়ার করবেন, আর এতে মিশান গলে যাবে। এরপর মিশান তার প্রতি দরদ দেখিয়ে ভর ভর করে ওনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। কিন্তু মিশান উল্টো ওনার পেটের কথা বাকিতে নিয়ে চলে যায়। আর তীব্র তো তীব্রই, পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে নিতে পারে। তীব্র মিশানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওর বাড়ির ঠিকানা একবার যেহেতু পেয়েছে, মিশান চাইবে বারবার এখানে আসার আর ওর সম্পর্কিত জানার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। মিশন ওর গন্তব্যের, সেজন্যে তীব্র আরও সতর্ক হয়ে যায়। মিশানের মাথায় পুরোপুরি চাপ ধরা ব্যথা শুরু হয়ে গেছে। কোনটা রেখে কোনটা করবে মাথা ঠান্ডা করার জন্য ওর সেই অদ্ভুত দূরে বাড়িতে বসে দিনের বেলায় মদ খাচ্ছে। চাপ নিতে পারছে না সোজা কথা। কি করা উচিত এখন সেটাও মাথায় ধরছে না। পায়ের উপর পা তুলে এক হাতের বাহু কপালের উপর রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকে চিন্তা করছে পরবর্তী সময় কি করবে। কেন যেন বারবার মনে হচ্ছে তীব্রর ঘরবন্দি অজানা রহস্যের ভিড়ে কিছু একটা ক্লু পাবে ঝলকের মৃত্যুর। না হলে কি করে এই তীব্র মিশন সম্পর্কিত সবকিছু জানে তো জানে, ঝলক অব্দিও জানে। কখনো মনের ভুল করেও সাড়া দেয়নি ঝলকের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। তীব্র বলার পরই মন আনচান করছে। কেন যেন মনে হচ্ছে ঝলকের মৃত্যু অস্বাভাবিক, আর এই অস্বাভাবিক মৃত্যুর রহস্যের সাথে তীব্র নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। এগুলো ভাবতে ভাবতেই মিশানের দিন যাচ্ছিল। মাথায় আপাতত একটাই বুদ্ধি আসে, সেটা হলো তীব্রর ঘরের অভিযান। কিন্তু ওর মায়ের থেকে যে বর্ণনা শুনলো তাতে মনে হলো না কাজটা সহজ। সবার চোখ ফাঁকি দিয়ে ওই বাড়িতে ঢুকা, এরপর তীব্রর ঘরের সিকিউরিটি লক খুলে রুমে প্রবেশ করা, তীব্র ফেরার আগেই সব কাজ শেষ করে দিয়ে বের হওয়া। তীব্র এবার সব থেকে কঠিন কাজ তীব্রর ঘরের পাসওয়ার্ড। চান্স 3টা, 3বার যদি পিনকোড ভুল হয় তাহলে তীব্র ছাড়া আর কারো বাপের সাধ্যও নেই এই ঘর খোলার। মিশন কিছুক্ষণ চিন্তা করে, মনে মনে ভাবলো কঠিন সমস্যার সহজ সমাধান থাকে। তাই মিশন প্রথমে SRT দিয়ে তীব্র লাকি নাম্বার 40 বসিয়ে ট্রাই করে। পিনকোড ইনকারেক্ট দেখায়। দ্বিতীয়বার পিনকোড কি বসাবে মাথায় আসছে না। তীব্র ড্রাইভারের নাম আব্দুর রহমান দিয়ে ট্রাই করে, এবারও ইনকারেক্ট দেখায়। মিশনের গায়ে রীতিমতো ঘাম ছুটে যায়, মাথায় কেমন যেন ছিমছিম করছে। শেষ পিনকোড কি দিবে মাথায় আসছে না, হাতে কাঁপুনি উঠে গেছে। 5 মিনিটের মতো লম্বা লম্বা নিঃশ্বাস নিল একটানা। নিজের ভেতরটা শান্ত করার চেষ্টা করলো। মাথা ঠান্ডা করে মিশন সর্বোচ্চ চেষ্টা চালালো। MNAH
SIMJ। পিনটা ট্রাই করতে দুর্ভাগ্যবশত, কার দুর্ভাগ্য সেটা জানা নেই, তীব্রর ঘরটা খুলে গেল। এই দৃশ্য দেখে সটকে পড়ল মিশান। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঘরের ভেতরটার দিকে। পা দুটো অনবরতই কেঁপে যাচ্ছে। মিশান ভেতরে প্রবেশ করে এটা সেটা খুঁটিয়ে দেখতে লাগলো। শরীর থেকে ঘাম ঝরছে প্রচন্ড বেগে। ও ভাবতে পারছে না পরবর্তী সেকেন্ডে কি হবে, আদৌ কিছু পাবে কিনা। তীব্রর ঘরের বাইরে কড়া সিকিউরিটি থাকলেও ভেতরে কোনো কিছুরই সিকিউরিটি নেই। কোথায় কি এলোমেলো হয়ে পড়ে আছে এগুলোর হিসাব তীব্র ভালো মতোই বুঝবে। অনেক দরকারি জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে, কোনো ড্রয়ার লক করা না, সবকিছু খোলা। তীব্রর ঘরের ডেকোরেশনের সাথে জিনিসপত্রগুলো মানানসই না। দেখে মনে হচ্ছে দুনিয়ার যত অপ্রয়োজনীয় জিনিস এখানে ফেলে রেখেছে। খোঁজাখুঁজি করতে করতে একটা সময় মিশান দেখতে পেল ঘরের এক কোণে মেয়েদের একটা জুতো পড়ে আছে। মিশান জুতাটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। জুতাটা চেনা চেনা লাগছে খুব। বেশ কিছুক্ষণ পর মিশানের হুঁশ আসে এটা নিশানের জুতা। মিশান নিজে এই জুতা নিশানকে কিনে দিয়েছিল। নিশানের একটা মাত্র জুতা তীব্রর কাছে কি করে এলো এটা মিশানের মাথায় আসছে না। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মতো অবস্থা। তীব্রর কম্পিউটার দেখতে পেয়ে সেটা অন করলো। মিশান ভেবেছিল এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। ভিতরে ঢুকে সমস্ত ফাইল চেক করতে লাগলো। আরেকটা পেন ড্রাইভে সমস্ত ফাইল কপি করে ট্রান্সফার করছে। একটা নোট অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে দেখে এক সিরিয়ালে কয়েকটা লিঙ্ক টাইপ করে রাখা। মিশান নিজের মোবাইল বের করে মেসেঞ্জারে ঢুকে চ্যাট লিস্টের নিজের অ্যাকাউন্টের ইনবক্সে গিয়ে লিঙ্কগুলো দেখে দেখে টাইপ করে সেন্ড করতে লাগলো। লিঙ্ক সেন্ড করার সাথে সাথে মিশান যা দেখলো তার জন্য অপ্রস্তুত ছিল। যা যা দেখছে তাতে পুরো মাথা ঘুরে আসার মতো। একে একে যতগুলো লিঙ্ক ছিল সব টাইপ করে দেখে, আর এক একটাতে ধাক্কা খেয়ে মিশানের মুখ ছাপিয়ে কান্না শুরু করে দেয়। এগুলো দেখার পর দেখতে পায় একটা অডিও ফাইল। মিশান সেই অডিওটাও প্লে করে। সেখানে তীব্র আর দীপ্তির কথোপকথনের রেকর্ডিং। অ্যাক্সিডেন্টের পরদিন যখন তীব্র দীপ্তির সাথে কথা বলে জবানবন্দির জন্য দীপ্তির সাথে সমস্ত কথা রেকর্ড করে। পুরো রেকর্ড শুনে পায়ের নিচের মাটি না থাকার মতো। সর্বশেষ যে দীপ্তি বলেছিল তীব্র মিশানকে ভালোবাসে, এটা সম্পূর্ণ মিথ্যা। সব জেনেও মৃত্যুর আগেও দীপ্তি কি করেই মিথ্যা বলল? তীব্র কখনোই মিশানকে ভালোবাসেনি। দীপ্তি যেসব কথা বলছিল সেদিন তার পুরো রেকর্ডটা শুনল। নিজেকে ধরে রাখাটা মুশকিল হয়ে গেল। মিশানের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। পরপর কয়েকটা রেকর্ডিং পেরিয়ে নিশানের কণ্ঠের আওয়াজ পেল। সেখানেও নিশান কিছু বলছে। কথার ভারে মিশান বুঝতে পারল এটা নিশানের মৃত্যুর সময়কার কথা। মাথা চেপে বসে কিছুক্ষণ কেঁদেই নিল মিশান। প্রচন্ড রাগ হচ্ছে নিজের উপর। বুলেট ভর্তি পিস্তল হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর কাঁদছে। এমন সময় পেছন থেকে কিছু একটা শব্দ পেল। মিশান সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকাতেই দেখে তীব্র মিশানের দিকে পিস্তল তাক করে রেখেছে। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, বুঝলে মিশান, ঠিক এই কারণেই তোমাকে আমি কখনো আমার বাড়ির ঠিকানা দিইনি। কান্না থামিয়ে মিশান হেঁচকি তুলে বলল, আপনাকে আমি অপছন্দ করতাম, কিন্তু অবিশ্বাস করতাম না কখনো। আপনার কঠিন ব্যবহারের আড়ালেও একটা মনুষ্যত্ব বাস করে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু আজ সব ধারণা চুকিয়ে গেল। আপনি তো জানোয়ারের থেকেও খারাপ। কোনো জানোয়ার যখন মানুষের সামনে আসে তখন আমরা বুঝি ওটা হিংস্র, কিন্তু আপনার হিংস্রতার আড়ালে মনুষ্যত্বের একটা মুখোশ বসিয়ে রেখেছেন। কেন করছেন এমনটা? কি ক্ষতি করেছি আপনার? আমাকে বলেন সাইকো। আরে ভালো সাইকিয়াট্রিস্ট দেখান নিজে মস্তিষ্ক কতটা বিকৃত হয়েছে আপনার ধারণার বাইরে। আপনি কত বড় মাপের সাইকো। একটা সাইকোর দ্বারা এরকম জঘন্য কাজ করাই সম্ভব। দিন শেষে কেন আমি এভাবে উঠছি? কার মাথায় বাড়ি দিয়েছি? হেরে যাচ্ছি প্রতি পদক্ষেপে। তবে কি জানেন, জীবনের প্রথম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আপনি যে ধরাছোঁয়ার বাইরে খারাপ, আপনাকে আমি কি শাস্তি দিব বলুন? এই পিস্তলের সব কটা গুলি আপনার ভেতরে ঢুকিয়েও আমার ভেতর শান্ত হবে না। কেন কেন এত বড় বড় ক্ষতি করছেন আমার? বলুন, এভাবে নিঃস্ব করে দিয়েছেন আমাকে। কি উদ্দেশ্য করেছেন এমন? কি করব আপনাকে? বলতে বলতে হাত থেকে পিস্তল ফেলে মিশান হাঁটু গেড়ে বসে পড়ল। দিন শেষে মেয়েটার জীবনে কান্নাটাই সঙ্গী, অভিশাপ জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তীব্র পিছনে ঘুরে ঘরের দরজা লক করে দিয়ে মিশানের সামনে নিজেও হাঁটু গেড়ে বসে। চোখ দুটো লাল আগুনের ন্যায় টকবগে রূপ ধারণ করে আছে। হালকা নাক টেনে মিশানের দিকে তাকিয়ে আধা ভেজা কণ্ঠে বলল, আমি সত্যিই খারাপ মিশান। মানুষ হয়ে মানুষের খুনি আমি, নিজের রক্তের ভাইয়ের খুনি আমি।
আমার পাপের কোনো শাস্তি নেই, তবু আমি প্রতি রাতে শাস্তি পেয়ে যাচ্ছি। দেখো, আমি আমার রক্তের ভাইয়ের খুনি, যার ফলে দিনের পর দিন, রাতের পর রাত আমার মস্তিষ্ক বিকৃত হতে হতে আমি উন্মাদ হয়ে যাচ্ছি। আমার অবস্থা তোমার থেকেও ভয়াবহ। যতটা বাইরে থেকে বোঝা যায় না, ভেতরে আমি তোমার কাছে ক্ষমা চাইবো না মিশান। আমার যে পাপ, সে পাপের ক্ষমা হয় না। আমার পাপের জন্য আমি আমার মায়ের সামনে পর্যন্ত দাঁড়াতে পারি না। কখন যেন কথার প্রসঙ্গে মা বলে ওঠে, তুই তোর ভাইয়ের খুনি। মায়ের চোখে চোখ রেখে কথা বলতে ভয় লাগে জানো। বাবা মা বোনের সাথে একত্রে তোলা ছবি। এক ভাই পুলিশ, আরেক ভাই সেনাবাহিনী। দুজনার কাঁধে হাত রেখে পিছনে দাঁড়ানো ওদের বাবা। তিনজনাই তাদের অফিসিয়াল ইউনিফর্ম পরা ছবি। এরকম অনেকগুলো ছবি মিশান দেখতে পায়, যেগুলো দেখে কলিজা শুকানোর জন্য যথেষ্ট। এরপর দীপ্তির সাথে যে রেকর্ডিং ছিল, সেখানে দীপ্তির সাথে কথোপকথনের কিছুটা। আমি সবটা জেনে গেছি, আর এসব জেনে মনে করে জবে থাকা সমস্ত আফসোস মিটে গেছে। তুমি এত নিখোঁজ অভিনয় চালিয়ে যাচ্ছ যে ধরা ছোঁয়ার বাইরে তুমি থিবব না। কিন্তু দেখো, আমার মনে ঠিক জানান দিয়েছিল কিছু একটা ব্যাপার আছে। আমার দিব্য আর যাই হোক, অন্য কারো হতে পারে না। দিব্য চিরকুমার হলেও বিশ্বাস করতাম, কিন্তু সে যে দীপ্তের জায়গায় অন্য কাউকে দেবে, এইটাও অসম্ভব। দিব্য ডিরেক্ট প্রকাশ না করলেও ইনডাইরেক্টলি আমাকে বারবার বুঝিয়েছে দীপ্তিকে কতটা চায়, কতটা ভালোবাসে। সেদিন যখন তুমি মিশনের সাথে পরিচয় করিয়ে দিলে ও তোমার গার্লফ্রেন্ড, তখনই আমি নিজেকেই বুঝাই তুমি আর যাই হও, আবার দিব্য হতে পারো না। আর দেখো, ঠিক তাই হলো। একদিন দিব্যর সাথে কথা বলার সময় বলেছিলে তুমি যে বিয়ে করেছো না, তোমার বলসায় থেকে তোমার ছোট ভাই ভুল হয়ে যাচ্ছে। তোমার পাত্রী তো রেডি, তোমার ভাইয়ের পাত্রী পাওয়া খুব মুশকিল হবে। উত্তরে দিব্য বলেছিল আমার ভাইয়ের পাত্রী রেডি আছে, তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আমার ভাইয়ের পাত্রী তোমার থেকেও সুন্দর। কিন্তু দিব্য বলেনি গিয়ে সে। যদি তখনই বলতো আমাকে তার নাম মিশান, তাহলে আমি এই ব্যাপারটা অনেক দিন আগেই ধরে ফেলতাম। তবে যাই বলো, দেরি করে হলেও সত্যি জেনে মারছি। তুমি যদি এতটাই আমাকে সব সত্যি, তাহলে হয়তো প্রতি রাতের কষ্টটা কমে আসতো। নিজেকে সান্ত্বনা দিতাম আমার দিব্য মরে গেছে ঠিক, কিন্তু অন্য কারো হয়নি। ও আমাকে ভালোবেসে মরেছে। আর সব থেকে বেশি প্রশান্তি হচ্ছে এটা ভেবে আমিও মরে যাচ্ছি আমার দিব্যকে ভালোবেসে। তোমার কাছে অশেষ ধন্যবাদ জনক। তুমি দিব্য হয়ে ও সমস্ত দায়িত্ব নিয়েছ ঠিক, কিন্তু আমার জীবন নষ্ট হবে বলে নিজের ভাইয়ের ভালোবাসাকে কষ্ট দিয়ে হলেও যত্ন করে দূরে ঠেলে দিয়েছ। যদি এমনটা না করতে, তাহলে আমি সারা জীবন ভুল মানুষকে ভালোবাসতাম। আর তুমি নিজে ভালোবাসার কুরবানি দিয়ে আমার সাথে মিথ্যে ভালোবাসা অভিনয় করে যেতে। তুমি এমনটা করোনি, এতে আমার আর তীব্র ভালোবাসা, তোমার আর মিশনের ভালোবাসা টিকে গেল।
সরি দীপ্তি, আমি নিরুপায় ছিলাম। হুট করে যদি তোমাকে আমি বলি তীব্র না, তুমি বিশ্বাস করতে না, সেজন্য আমি তোমাকে এড়িয়ে গিয়েছি। আমি চাইনি ভাইয়ার ভালোবাসার মানুষটা আমার স্পর্শে নষ্ট হয়ে যায়। তুমি সেই বাগানের একমাত্র ফুল, যে বাগান আর ফুলের মালিক কেবল আমার ভাই। আমার এটা ভেবেই কষ্ট কম হচ্ছে জানো দীপ্তি। তোর মরে যাওয়াই শ্রেয়। তুমি বেঁচে থাকলে অন্য কারো হয়ে যেতে পারো, বেঁচে থাকতে আমি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দিতে পারবো না। আমার ভাইও চলে গেছে পৃথিবী ছেড়ে, তুমিও চলে যাও, পরকালে গিয়ে তোমরা এক হও। আমি জানি ঝলক, তুমি পরিস্থিতির শিকার। আমি তো বললামই সব। তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই, তবে তোমার কাছে একটা দাবি, তোমার ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করো। দেখো, মানুষটার আত্মা শান্তি পাবে। তিব্বত শহীদ হয়েছে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য, যদিও তার কোনো ফল পায়নি, কেবলই মৃত্যু ছাড়া। রাখো দীপ্তি, ভাইয়ার এই পরোপকারী স্বভাবের জন্য এত কিছু হয়ে গেছে। কথায় আছে, যার জন্য করি চুরি সেই কয় চোর। মরল আমার ভাই, দুনিয়া জানলো মরেছে ঝলক। যারা জানাজা পড়েছে তারাও জানে না কার জানাজা পড়েছে। ডিপার্টমেন্ট কেবল নিজেদের স্বার্থ কথা বোঝে, ওরা আমার ভাইয়ের দিকটা বুঝলো না। ঝলক, তুমি তীব্র হয়ে বেঁচে থাকো। দলে নাও ঝলক সত্যি মরে গেছে। মিশানকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক একদিন না একদিন বুঝবে তোমাকে। তুমি মিশানকে ভালোবাসো বলে তো ওকে বিয়ে করে নিজের সাথে বেঁধে রেখেছ, যেন হারিয়ে না যায়। আমার বিশ্বাস কখনো হারাবেও না। মিশা তোমাকে প্রচন্ড রকম ভালোবাসে, ওর পুরোটা জুড়ে কেবল ঝলকই। আচ্ছা ঝলক, তুমি কি জানো দিব্য কেন কখনো তোমাকে সামনাসামনি ধরা দিত না? ও তো তোমাকে ভালোবাসতো অনেক, তাহলে কেন চোখে ফ্যাম নিয়ে মুখে অস্বীকার করতো? আবার আমার বিয়ের নাম শুনতে পারতো না। শেষ যেদিন দেখা হয়েছিল ও বলেছিল, তাড়াহুড়া করে বা অভিমানের বসে বিয়ে করে নিও না, আমার ফেরা অব্দি অপেক্ষা করো। তোমাকে মানানসই একটা ছেলের সাথে বিয়ে দেব। যদি ছেলে না পাই তবে নিজে দাঁড়িয়ে যাবে তোমার পাশে। এখন হয়তো বলবে আবার জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ, তবে শোনো, তোমার চুল পেকে চামড়া খুঁজতে গেলেও আবার সমস্যা নেই। মনে থাকবে, আমি সেদিন তীব্র কথা শুনে মুচকি হেসে হালকা মাথা নাড়িয়েছিলাম। খুব ভালো লেগেছিল ওর মুখের কথাগুলো শুনে। হুট করে কোথা থেকে যেন সামনে এসে হাজির। এত স্পষ্ট করলে উত্তরে গভীর স্বরে বলতো, এমনি ডিউটি এখানে, তাই এসেছি। আমি বুঝেও না বোঝা ভান করতাম, তাল মিলিয়ে কথা বলেই যেতাম। আমি বুঝি না আমাকে সরাসরি বলতে ওর কিসে বাধা দিত। এত চেষ্টা করেও ওর মুখ ফুটিয়ে কথা বের করতে পারিনি। দীপ্ত, তোমাকে ভালোবাসি, হয়তোবা কোনো একদিন বলতো, কিন্তু সেদিনটা আর এলো না। তার আগে চলে গেল লোকটা। একটু কষ্ট হচ্ছে ও লাশের সামনে দাঁড়িয়ে থেকে মনে একবার জানান দেয়নি এটা আমার দিব্য। আর 5 বারের মতো আমিও ধরে নিয়েছিলাম লাশটা ঝলকের। ও চেহারাটা বিকৃত না হলে হয়তো চিনতে পারতো, পেরে যেত। তোমার আর তোমার ভাইয়ের শরীরের গঠন তো আল্লাহ একই রকম দিয়েছে, তাই পার্থক্য করাটা মুশকিল ছিল। যাই হোক, ভাগ্য নিয়ে আফসোস নেই। আপাতত সান্ত্বনা এটাই, এই কঠিন পৃথিবী রেখে দিব্য চলে গেছে। আমিও খুব শীঘ্রই যাচ্ছি ঝলক। জানি না সত্যি কি এটা, মিথ্যে হলেও মরার আগে শুনতে চাই একটা কথা। তোমার ভাইয়ের মনে আদ্যন্তর খবর তুমি জানো, বলো না। দিব্যর মনে কি দীপ্তর জায়গা ছিল? দিব্য দীপ্তকে কি ভালোবাসতো? তীব্র দীপ্তিকে অনেক অনেক ভালোবাসে। মুখ পুরো প্রকাশ না করলেও তীব্রর ভেতরের সবটুকু গভীরতা জুড়ে শুধু দীপ্তি। তীব্র এতটা ভালোবাসে দীপ্তিকে যে একালে মিল না হলেও পরকালে ঠিকই মিল হয়ে যাবে। মিশানকে নিয়ে অনেক ভালো দেখো ঝলক। দিব্যর মতো থাকতে থাকতে মিশানকে ধুয়ে টলে দিও না। জানি না দিব্য মনে কি ছিল, কিন্তু তুমি মিশানকে অনেক ভালোবাসো। মিশান তোমাকে আগলে দেখো, ওকে নিজের সবটা দিয়ে। তোমার ধারণার বাইরে দীপ্তি, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসতো। তুমি যতদিন ধরে ভাইয়াকে ভালোবাসো তার আগে থেকে ভাইয়া তোমাকে ভালোবাসে। কিশোর বয়সে ভাইয়া তোমাকে সরাসরি বলতে চেয়েছিল, কিন্তু তোমার পড়ালেখায় ক্ষতি হবে বলে বুঝতে দিত না। ভাইয়া প্রেম করা পছন্দ করতো না, তাই সবসময় নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করেছে, যেন কখনো তোমার মুখে না শব্দ মুখে না আনে।
ভেবেছিল সরাসরি তোমাকে বিয়ে করে সবটুকু ভালোবাসা ঢেলে দেবে। ভাইয়া বুঝতো বিয়ে মানে একটা বিশাল দায়িত্ব, তাই তাড়াহুড়ো করে বিয়ে করতে চায়নি। তোমার ধারে কাছে কোনো ছেলে ছায়া পড়তে দেয়নি যেন তুমি অন্য কারো না হয়ে যাও। আমি ভাইয়ার মতো হতে না পারলেও ভাইয়া ছিল আমার রোল মডেল। সবসময় চেষ্টা করতাম ভাইয়া যা করে সেটাকে আয়ত্ত করার, কিন্তু আমি ভাইয়ার মতো হতে পারিনি। ভাইয়া চলে যাওয়ার পর আমি তো কেবল অভিনয় করি ভাইয়ার মতো, মন থেকে আজও ভাইয়া হতে পারিনি। এরকম কথাবার্তায় দীপ্তির সাথে হচ্ছিল। দীপ্তি আর ঝলকের কথোপকথনে এগুলো শুনে মিশানের গায়ের রক্ত পানি হওয়ার তাই তো বদলে গেছে, মানুষটা আমি একই আছি। নিজেকে সান্ত্বনা দাও, তোমার ভালোবাসা মরে যায়নি। তবে আমি বাকি জীবন তীব্র হয়ে কাটাতে চাই মিশান। ভাইয়ার অনেক কাজ বাকি আছে যেগুলো আমার সম্পূর্ণ করতে হবে। নিজের ভাইয়ের জানাজার সামিল হতে পারিনি, ওকে শেষ দেখাও দেখতে পারিনি। ওর এই চেহারাটা নিয়ে বেঁচে আছি। আমি আয়নার সামনে সেদিনই দাঁড়াবো যেদিন আমার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো শেষ করে দিতে পারবো। ভাইয়ার সাথে সাথে আমি ঝলককেও মেরে দিয়েছি। আমি তীব্র হয়ে গেছি। আমার সম্পূর্ণ ব্যবহার অবধি বদলে দিয়েছি, যেমনটা আমার ভাই ছিল। রোজ ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া অবধি আমার নাটক করতে হয়।
রোজকার নাটকে আমি অভ্যস্ত হয়ে গেছি। যেটা আমি না, সেই রোলটা রোজ প্লে করতে হয়। অতীতগুলো ভাবলে অনেক কষ্ট হয়, কিন্তু মানিয়ে নেই সবটা। এটা ভেবে তুমি আছো তো, না জেনেও আমার পাশে আছো। তুমি কেন আমাকে একটাবার বলনি? এতগুলো দিন আমি তোমাকে হারানোর যন্ত্রণায় বিপথে চলে গেছি। তোমার সামনে দাঁড়ানোর মতো কোনো প্রমাণ আমার কাছে ছিল না। আমি নিজে একটা চক্রান্তে ফেসে গেছি। তাই ভেবেছিলাম সব হিসেব চুকিয়ে আমি তোমার সামনে দাঁড়াবো। এখন আমি চাইলেও ঝলক হতে পারবো না। আমাকে তীব্র হয়েই বাঁচতে হবে। তীব্র হয়েই তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে। তোমাকে সেই আগের মতো ভালোবাসতে গেলে আমার ঝলক হতে হবে, যেটা আমি পারবো না। আমার ধারণা ছিল প্রমাণ ছাড়া তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না। এইসব দুর্বল ভিত্তিহীন প্রমাণে যে তুমি বিশ্বাস করে নেবে সেটা বুঝতে পারিনি। আবার এটাও বিশ্বাস ছিল আমার তুমি ঝলকের জায়গা অন্য কাউকে কোনোদিনই দেবে না। তাই আমিও তোমার সামনে কখনো নিজের পরিচয় দিতে গিয়ে সম্পর্ক নষ্ট না করে সারা জীবন এই তীব্র অভিনয় করেই তোমাকে একটু একটু করে ভালোবাসার যারা আটকাবো ভেবেছিলাম। তুমি বলো বিশাল, আর যা যা দেখলে শুনলে এগুলো আমি নিজে থেকে বললে আদৌ বিশ্বাস করতে? যতবার আমি তোমার সামনে যেতাম ততবার আমি দুর্বল হয়ে পড়তাম। আর এই দুর্বলতাকে ঢাকতে আমি সব সময় বাজে ব্যবহার করে ভেতরের অবস্থাটাকে ছাপিয়ে রাখতাম। নাটক করতাম প্রতিনিয়ত। তুমি যেন অন্য কারো না হও, সেজন্য হারানোর ভয় চাপে ভেতরে প্রচন্ড রকমের। আর সেজন্য তোমাকে আমি ওই পরিস্থিতির জোরে করে বিয়ে করি। শুধু বিয়ে করেই তোমাকে ফেলে রেখেছি, কখনো অধিকার ফলাতে চাইনি। কেন জানো? কারণ আমি সেই তীব্র হয়ে তোমার কাছে যেতে চাইনি, যে তীব্রকে তুমি চেনো না, জানো না, ভালোবাসো না। এগুলো করা কি আমার খুব দোষের কিছু হয়েছে? তোমার ড্রয়িং করা নিয়ে আমি বাধা দিইনি, কেন জানো? কারণ আমি বুঝি হারানোর যন্ত্রণা কি। তুমি তো আমার থেকে বেশি হারিয়েছ, তাই তোমার যন্ত্রণাও অমায়িক। আর আমি নিজেই তো একটা সাইকো। তোমাকে আর কি সঠিক পথ দেখাবো বলো? আমি সেই ঝলক নেই মিশান, যাকে তুমি জানো। দিন শেষে আমি একটা খুনি, নিজের ভাইয়ের খুনি। এটাই আমাকে কুড়ে কুড়ে খাই মিশান। সময়ের কাছে আমি তোমার চেয়েও অসহায়। মিশন আবারও কান্না জড়িত অবস্থায় জড়িয়ে ধরল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাওয়া যে কারোর জীবনের হাসির কারণ হতে পারে। হারিয়ে যাওয়া জিনিস হয়তো আগের মতন থাকে না, একটু বিকৃতি ঘটিয়ে ফিরে আসে আমাদের জীবনে। তবুও একটাই প্রশান্তি, হারানোকে ফিরে পাওয়া গেছে। তুমি তো কখনো বলনি যে তোমার একটা ভাইও আছে। তোমাকে তো আমি এটাও বলিনি আমার ফ্যামিলিতে কে কে আছে বা কি নেই। শুধু একদিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম ফ্যামিলিতে কে কে থাকলে তুমি খুশি হও। আমার ফ্যামিলিতে তোমার কথা শুধু ভাইয়াই জানতো। ভাইয়া তোমাকে চিনতো, তোমার সম্পর্কিত সবকিছুই জানতো। শুরু থেকে যখন আমি তোমাকে ফলো করতাম, ভাইয়াও আমার সাথে থাকতো। তখন অনেক চেষ্টা করতো তোমার সামনে আমাকে নেওয়ার। এমন হয়েছে গা ধাক্কা ধাক্কিও করেছে আমাকে তোমার সামনে পাঠানোর জন্য। নিশান যখন তোমাকে নিয়ে বের হতো দেখার জন্য, আমি একা বের হতাম না, আমার সাথে ভাইয়াও থাকতো। ভাইয়া আমার জন্য তোমাকে খুব পছন্দ করতো। আমি তোমার সামনে কড়াকড়ি ভাব নিয়ে থাকলেও ভালোবাসার কথা তোমার সামনে বলতে আমার কেমন ফিল হতো, সেজন্য আমি নিশানের সাথে শেয়ার করতাম। আর নিশানকে দিয়েই প্রস্তাব দিই। তুমি আমার সাথে ফ্রি না হলেও নিশান তো অনেক ফ্রি ছিল, তাই ওর সাথে ভেতরের কথা শেয়ার করতে পারতাম। এখন বলবে হয়তো আমার ফ্যামিলিতে কেন জানাই তোমার কথা। কারণটা হলো ভাইয়া। বড় ভাই রেখে তো আমি ছোট আগে বিয়ে করতে পারবো না। যদিও আমার কথা জানাতাম তাহলে ফ্যামিলি থেকে ভাইয়ার উপর বিয়ের চাপ পড়তো অনেক, শুধুমাত্র আমার কারণে। ভাইয়া চেয়েছিল আরেকটা প্রমোশনের পর বিয়ে করবে। ভাইয়া দীপ্তিকে অনেক ভালোবাসতো, আর দীপ্তি ভাইয়াকে। ওদের ভালোবাসাটা কত ইনোসেন্ট দেখেছ। দুজনেই একে অপরকে হারালেও অন্ধকারও হয়নি। এই একটা কারণেই আমি ফ্যামিলিতে বলিনি, যেন আমার ছোটই ভাইয়ের উপর চাপ সৃষ্টি না করে আমার ফ্যামিলি। সবকিছুর মাঝে অবাক করার বিষয় কি জানো তো? আমি যখন প্রথম প্রথম তোমাকে দূর থেকে দেখতাম তখন কিন্তু আমার সাথে ভাইয়া থাকতো। নিশান তোমাকে নিয়ে বের হতো আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তখন দেখতাম নিশান আমার দিকে দূর থেকে তাকাতো। ভেবেছিলাম ও আমার সাথে ভাইয়াকেও দেখছে, কিন্তু আমার পোড়া কপাল, নিশান কেবল আমাকেই খেয়াল করেছে, আমার পাশে ভাইয়াকে কখনো খেয়াল করেনি। যদি খেয়াল করতো তবে হয়তো পরবর্তীতে আমাকে দেখে ওর মনে প্রশ্ন জাগতো, ঝলকের স্থানে তীব্র কি করে এলো? আমি যে ঝলক সেটা হয়তো আরো আগে প্রকাশ হয়ে যেত তোমার সামনে। ভাইয়া বেঁচে থাকলে এতদিনে ভাইয়ার প্রমোশনও হয়ে যেত, সঙ্গে আমারও।
ভাইয়ের ইচ্ছে ছিল দুই ভাই আরেক ধাপ সাফল্য নিয়ে একসাথে একদিনে ধুমধাম করে বিয়ে করব। হলো না সেরকমটা। ধমকা কালো মেঘ এসে সব ডলট পালট করে দিল। কারো কোনো স্বপ্নই পূরণ হলো না। মাঝপথে সবাই খাদে পড়ে গেলাম। কি আর বলবো, সবই নিয়তির খেলা। সেরকমটা হয়নি যেরকমটা চেয়েছিলাম, সব উল্টো তো হয়েছেই, সঙ্গে ভয়ানক হয়েছে পরিস্থিতি। জীবনের কিছু কিছু ফল দেখে বুঝে উঠতে পারি না এটা কোন কর্মের ফল। আমার জীবনের কিছু কিছু মানের হিসেব মেলে না। কি কারণে হলো, কেন হলো, না হলে কি হতো, হওয়ার পর কি হলো, এরকম হাজারটা প্রশ্ন ঘোরে মাথায়। বাবা মাকে দিয়ে হারানোর হাতে খড়ি হয়, এখনো হারিয়েই যাচ্ছি। আচ্ছা, আঙ্কেল আন্টি কি কখনো আন্দাজ করে না এটা তীব্র নাকি ঝলক? ওনারা তো বাবা মা, ওনারা তো বোঝার কথা। বাবা শুরু থেকেই সবটা জানে, মা জানে না। ঝলকের মৃত্যু মা মেনে নিতে পারলেও তীব্রর মৃত্যু মেনে নিতে পারবে না। কারণ আমাদের 3 ভাই বোনের মধ্যে ভাইয়া ছিল অতি আদরের একজন ছেলে। অতি আদরের হওয়ায় যথেষ্ট কারণ আছে। বিয়ের পর নাকি মায়ের বাচ্চা হচ্ছিল না। অনেক ডক্টর দেখাই, সব ডক্টররা বলে মায়ের বাচ্চা হওয়ার সম্ভাবনা 10%, আর না হওয়ার সম্ভাবনা 90%। এতে বাবা মা হতাশ হয়ে পড়ে, তারা বাচ্চার আশা ছেড়ে দেয়। বছরের পর বছর যেতে থাকে সন্তানহীন জীবন নিয়ে। একসময় হঠাৎ করেই মায়ের মধ্যে বাচ্চা হওয়ার সিম্পটম ফিল করে। যখন জানতে পারে মা অন্তঃসত্ত্বা, তখন তাদের জীবনে ঈদের মতো খুশি বিরাজ করে। বাবাও মাকে প্রচুর কেয়ারে রাখতো। দিনের পর দিন মাস সময় গুনতে থাকতো কবে তার সন্তান পৃথিবীতে আসবে। তার সন্তানকে নিয়ে হাজারটা স্বপ্ন বলতে থাকে। নিজেই নিজেকে অনেক কেয়ারে রাখতো, যেন তার কারণে তার বাচ্চার কোনো ক্ষতি না হয়। ডক্টররা যা যা বলতো মা হরফে হরফে অক্ষরে অক্ষরে তা পালন করতো। এত কেয়ারিং এর পর, ধৈর্য ধারণের পর, ডেলিভারির দিন যখন বাচ্চা ভূপৃষ্ঠ হতে ডক্টররা জানায় বাচ্চা মৃত, হার্ট আর চলছে না, এসে হতাশময় বাক্য আর কিছুই হতে পারে না একটা দম্পতির কাছে। মা চিৎকার করে করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক 8 ঘন্টা পর জানতে পারে বাচ্চার হার্টবিট চলছে, সুস্থতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই খবরে মায়ের দেহে প্রাণ ফিরে আসে। তুমি বলো, এত সাধনার ছেলের তাকে অমায়িক আদর ভালোবাসাটা কি অস্বাভাবিক? ভাইয়াকে এত এত ভালোবাসা দিয়ে আগলে রাখতো। মায়ের কাছে তখন পৃথিবীর সমস্ত সুখ সৃষ্টিকর্তা তার কোলে দিয়েছে বলে মনে করতো। জীবনের কিছু চাওয়া ছিল না ভাইয়াকে পাওয়ার পর। তারপর তো তৃপ্তি হলো, আমি হলাম। মায়ের ধারণার বাইরে ছিল ভাইয়ার পর সে আরো 2 সন্তানের মা হবে। এমন না যে মা শুধু ভাইয়াকে নিয়ে পড়ে থাকতো, আমাদের সবাইকে ভালোবাসতো, আদর করতো। কিন্তু ভাইয়া ছিল মায়ের অন্যরকম এক ইমোশনের নাম। ভাইয়ার নামটা তো মাই রেখেছিল তীব্র। তীব্র কারণ ভাইয়ার নামের মধ্যে ছিল ভাইয়ার প্রতি মায়ের তীব্র ভালোবাসা। ভাইয়াকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে তীব্র শুকরিয়া আদায়। ভাইয়ার আগমনে মায়ের জীবন আসে তীব্র সুখ। তৃপ্তি আপির নাম রাখে দীপ্তির মা, আমার নামটা রাখে আমার বাবা। তো দিন শেষে কথা একটাই, যে ছেলে মৃত্যু সংবাদ একবার শুনে মা ঠিক ছিল, তার দ্বিতীয় মৃত্যুর কথা মা হজম করতে পারবে না। এখন আমাকে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাইয়ার ক্যারেক্টারটা ভালো মতো প্লে করার। আর মায়ের মাঝে যেন ভুল কোনো সন্দেহ না আসে, সেজন্য মায়ের সাথে কথাও কম বলি। অবশ্য ভাইয়াও খুব একটা কথা বলতো না কারোর সাথে। ভাইয়া একরকম স্বভাবেরই ছিল, কথা কম বলা, মুড়ি নিয়ে চলা, একটুতেই রেগে ওঠা, ভেতরের কথা অপ্রকাশ রাখা, স্ট্রেট ফরওয়ার্ড ছিল তার কথার ধরন। যাই হোক, মায়ের মনে কখনো সন্দেহ এলেও সেটা সত্যি প্রমাণের চেষ্টা করবে না। মায়ের ধারণার বাইরে তার এক ছেলের রূপে আরেক ছেলে বেঁচে আছে। তুমি মারা গেছো শোনার পর আমি তখন এতটা ভেঙে পড়ি যে কুল কিনারা কোনো দিশা পাচ্ছিলাম না। জানো তো, আমি একটু কাঁদিনি। তুমি নেই এই শব্দটা নিজেকে বিশ্বাস করানোটা আমার কাছে ছিল আত্মযুদ্ধ। তুমি যদি আমায় ছেড়ে চলে যেতে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে, তবে আমি মেনে নিতাম। কিন্তু এভাবে নীরবে ভালোবেসে পৃথিবী ছেড়ে চলে যাওয়া ও অনুভূতিগুলো মেনে নেওয়া কষ্টসাধ্য ছিল। কোনোভাবেই যখন মানিয়ে নিতে না পারি, তখনই আমি অ্যালকোহলের আশ্রয় নিই। রাতের পর রাত এতটা অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে পড়ি যে আমি তাল হারিয়ে ফেলি, নিজস্ব হিতাহিত জ্ঞান বুদ্ধির তাল হারিয়ে যাই। তুমি যখন আমাকে বিয়ে করলে জোর করে, আমি ভেবে পাই না কোন ঘোরে সেদিন বিয়ে করেছি। বিয়ের পর তুমি মিসিং হয়ে যাওয়ার পর ভাবলাম হয়তো সবকিছু আমার মস্তিষ্কের বিভ্রম ছিল, বিয়ে টিয়ে কিছু হয়নি। একটা সময় পেরিয়ে যাওয়ার পর বুঝলাম না, আমার সত্যি বিয়ে হয়েছে তীব্র নামের একটা ছেলের সাথে। তবে বিয়ে নিয়ে আমার ভেতরে কোনো শোক আফসোস জাগেনি কখনো। কেন জানি না,
হয়তো আমার আরো ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। আমি তো বিয়েটা মানিই না কখনো। কষ্ট হবে কি করে? আমার সাথে তোমার সাথে যখন দেখা হতো আমি সেরকম ভাবে তোমার দিকে তাকাতামই না। আমি যেখানেই থাকি মন থাকে ভবঘুরে। রোজ আমার সাথে কি হয় না হয় সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা হয় না, কারণ একটাই ছিল, আমার হারানোর ভয় নেই। জীবনের সমস্ত মূল্যবান অংশগুলো হারিয়ে ফেলেছি, হারানোর মতো আর কিছু নেই আমি নিজের প্রতি ছন্ন ছাড়া। আমি মরলে কারোর কোনো আফসোস নেই, বাঁচলেও দুঃখ নেই, শুধু জীবন কেটে গেলেই হলো এভাবে। তোমার নতুন রূপটার সাথে বহুদিনের পথ চলা হলেও আমি তোমাকে কখনো পরোক্ষ করে দেখিনি, কারণ দেখার প্রয়োজন মনেই করিনি। আমার ভেতর তো কেবল ঝলকই। তুমি শুধু আমাকে দিয়ে খুনেই করিয়েছো, আর তো কিছু করাওনি। খুনি তো আমার একদিন না একদিন হতেই হতো, এসব ভেবেই নিজেকে বুঝ দিতাম। তুমি আমার সাথে ভালো ব্যবহার করলেও আলাদা আনন্দ হতো না, খারাপ ব্যবহার করলেও কোনো কষ্ট হতো না, সবই নর্মাল লাগতো। বড় কথা হলো নেশা করতে করতে আমার ব্রেন এমন পর্যায়ে চলে গেছে, দৈনন্দিন জীবন নিয়ে কোনো ভাবনা নেই আমার। জীবনের কাছে হেরে গেছি কিনা, তাই বাক্যটা খুব সহজলভ্য রূপ নেয় আমার কাছে। আমি তোমার দিকটা বুঝতে পারতাম মিশান। মাঝে মাঝে আকাঙ্ক্ষা হতো তুমি আমাকে পরখ করে দেখো, তোমার ঝলকের সাথে সামনে থাকা মানুষটার বৈশিষ্ট্য মেলাও। কিন্তু তুমি যে অন্য একটা ঘোরে থাকো সব সময়, সেটা আমি বুঝতাম। আমার ব্যর্থতা ছিল আমি তোমাকে মুখ ফুটে কিছু বলতে পারতাম না, সেজন্য আমি সব সময় তোমার সাথে রহস্য লাগিয়ে কথা বলতাম। নিশানা দ্বীপের বিয়ের ব্যাপারটা তো তুমি আর আমি জানতাম, সেটা তীব্র জানলো কি করে? এরকম প্রশ্ন তোমার মনে আনার জন্য আমি তোমাকে সরাসরি বলে উঠি, তারপরও তোমার মনে নাড়া দেয় না। কিছু একটা ব্যাপার আছে আমার মাঝে। আবার তোমার বাবা মা সম্পর্কিত কথা বলতে থাকি, তবুও তোমার মনে কিছু আঁচ করে না। এরকম অনেক চেষ্টা করি তোমায় ক্লু দেওয়ার, কিন্তু তুমি পাত্তাই দাওনি। আমার সর্বশেষ চেষ্টা ছিল লাস্ট যেদিন তোমাকে ইনডাইরেক্টলি বোঝালাম ঝলক অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওর মার্ডার হয়েছে। তখন হয়তো তোমার ভেতরে নাড়া দিয়েছে সবকিছু। আমার ধারণা ছিল তুমি কোনো স্টেপ কি করবে, কিন্তু ভয়ও হচ্ছিল প্ল্যান মতো তোমাকে সত্যির সম্মুখে আনতে পারবো তো। তুমি কি সবটা বুঝবে নাকি উল্টো ভুল বুঝে দূরে সরে যাবে? আমি খুবই ভয়ে ছিলাম, এখন সে ভয়টা নেই আমার মধ্যে। একটা সত্যি কথা বলবে ঝলক? কি? কুয়েতে মিশনের লিস্টে তো তোমার নামও এসেছিল, তুমি কেন ক্যান্সেল করে দিয়েছিলে তোমার নাম? তুমি কেন গেলে না আমার সাথে? ঝলক মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলে বলল, মিশান, বলো। আমি জানতাম তোমার বেঁচে থাকার একমাত্র সম্বল নিশান, আর আমি চেষ্টা করতাম তোমার ঠোঁটে হাসি ফোটানোর আগে নিশানকে হাসানোর। নিশান ভালো থাকলেই তুমিও ভালো থাকবে, নয়তো তোমার সমান নয়। হয়তো তোমার সমান নয়, তবে তোমার মতোই নিশানকে আমিও ভালোবাসতাম। যখন কুয়েতে মিশনের লিস্টে আমাদের নাম এলো, আমি চিন্তা করলাম যদি তুমি আমি দুজনেই কুয়েত যাই, তবে এদিকে নিশান একা হয়ে পড়বে। দেবার কতক্ষণ সময় দিতে পারে? তোমার অভাব তো নিশানের জীবনে কেউ পূরণ করতে পারবে না। আর ওদিকে কুয়েতে তুমিও অশান্তির মাঝে থাকতে নিশানের কথা ভেবে ভেবে আলাদা একটা দুশ্চিন্তা থেকে যেত তোমার। প্রতিনিয়ত তোমার ওই রূপ আমি চোখে দেখতে পারতাম না। তাই আমি ঠিক করি, যেহেতু তুমি আমাকে অনেকটা ভরসা করো, বিশ্বাস করো, সেহেতু আমার কুয়েত না যাওয়াটাই বেটার। অন্তত নিশানকে সময় দিতে পারবো, দূর থেকে তোমার দুশ্চিন্তাটাকে কমিয়ে রাখতে পারবো। তোমার কুয়েতের মিশনটাও আমি ক্যান্সেল করতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ হলো নিশানের চিকিৎসার জন্য সে সময় তোমার অনেক টাকার প্রয়োজন ছিল। তুমি কারোর থেকে টাকার সাহায্যও নিতে চাওনি, এমনকি আমার থেকেও না। তাই তোমার কুয়েত যাওয়াটাই বেটার ছিল। মিশন তো আর মুখের কথা ছিল না, তবুও সব দিক দিয়ে চিন্তা করে তোমাকে এই বারুদের মুখে রাখি। প্রতিনিয়ত আমি ভয় পেতাম তোমাকে হারানোর। যখন কুয়েত চলে যাও, সব সময় চিন্তা হতো মিশন ঠিক আছে কিনা, কি করছে না করছে, যে কাজ করছে সেখানে সেফটি আছে কিনা। প্রতি সেকেন্ডে মনে হতো মিশন কোনো বিপদে পড়লো কিনা। হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খেত। খুব কষ্টে যাচ্ছিল দিন রাতগুলো। তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে রোজ নিশানকে সময় দিতাম। বিপদে পড়লো কিনা, হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খেত। খুব কষ্টে যাচ্ছিল দিন রাতগুলো। তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে রোজ নিশানকে সময় দিতাম। তোমাকে দেখাতাম নিশান ভালো আছে। তোমার হয়ে আমি নিশানের দায়িত্ব নিয়েছি, নিশানের সমস্ত আবদার মিটিয়েছি। কিন্তু অভাগা কপাল, শেষ রক্ষা নিশানকে করতে পারলাম না। আফসোস করো না ঝলক, নিশানের মৃত্যুর জন্য আমি যথেষ্ট প্রস্তুত ছিলাম।
ওর মৃত্যু নিয়ে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটাই, নিশানের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি। ওর প্রত্যাশিত মৃত্যু হয়নি, হয়েছে হয়েছে অপ্রত্যাশিত মৃত্যু। একটা জঘন্য মৃত্যু হয়েছে, যেখানে আমার বোনের মৃত্যু হওয়ার কথা ছিল নীরবে, সেখানে হয়েছে চিৎকার আর্তনাদ করে। দুর্ভাগ্য। মিশন থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে তীব্র চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঝলক, তোমাদের সাথে কি এমন হয়েছিল যার কারণে তোমার এই অবস্থা? তোমার ভাই চলে গেল পৃথিবী থেকে, তোমার জীবন বদলে গেল, তুমি কিসের ট্রাপের কথা বললে? সে এক লম্বা কাহিনী। আমাদের এই হারানোর গল্পের শুরুটা কোথা থেকে আমি তার সঠিক সময়সীমা জানি না। ভাইয়াই ভালো জানে আদ্য অন্ত সব। জানো তো, আমি যতটা মৃত্যুকে ভয় পাই, আমার ভাই ছিল ততটাই বেপরোয়া। বিপদ দেখে যেখানে আমি থেমে যাই, আমার ভাই সেই বিপদের কাছে ছুটে যায়। ভাইয়া চাল চলন ছিল ইউনিক। সিনেমাতে যেমন দেখেছি সুপার হিরোদের, বাস্তবে দেখেছি আমার ভাইকে, যার মাঝে সমস্ত গুণ সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছিল। আমার ভাই ছিল মৃত্যুঞ্জয়ী। প্রতিটা স্টেপের রিস্ক নিতে দুবার ভাবত না। এক কথায় বলা যায়, তীব্র ছিল তীব্র গুণ সম্পন্ন। তীব্র কেবল একটা নাম নয়, বেপরোয়া গতিতে চলা একটা মানুষ। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা ভাবতো না, ভাবতো কোনটা সঠিক কোনটা বেঠিক। তীব্রর হিসেব ছিল এরকমটা, অভাবে স্বভাব নষ্ট হলে এটা স্বভাবের দোষ নয়, দোষ অভাবের। যদি অভাবটা পূরণ করে দেওয়া হয় তবে স্বভাব আপনা আপনি ঠিক হয়ে যাবে। কেউ খুন করলে সে প্রকৃত খুনি না, যদি খুনি হওয়ার পেছনের কারণটা হয় তার সাথে কৃত অবিচার। মানুষ যখন তার কর্ম অনুযায়ী ফল না পায়, ঠকে যায় মানুষের কাছে, তবে সে মানুষটা অপরাধী হলে সেই অপরাধী না, অপরাধী তারাই যারা তাকে অপরাধী নামক কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যে চুরি করে সে পেটের দায়ে চুরি করে, কিন্তু যদি চুরি তার পেশা হয় তবে সে অপরাধী। যে ভিক্ষা করে সে ইনোসেন্ট নয়, কিংবা ভাগ্যের পরিহাসে সে রাস্তায় নয়, যদি সে কাজের জন্য শক্তি সামর্থ্যবান হয়। ভিক্ষুককে দেখে যদি তখনই মায়া হবে যখন সে তার কাজের শক্তি সামর্থ্য হারিয়ে মাথা গোঁজা ঠাঁই পায় না। তীব্র দৃষ্টি ছিল এমনটাই। আসামি ধরে তাকে কোর্টে চালান করার আগে নিজ দায়িত্ব খবর নিত লোকটার কৃত কাজের কারণ বা উদ্দেশ্য কি। তীব্র লিস্টে বিশ্বাস বলে কোনো শব্দ ছিল না, তবে আত্মবিশ্বাস ছিল ওর পুরো জীবন জুড়ে। কাউকে বিশ্বাস করলে তার কাছে ধোঁকা খাওয়া আবশ্যক, তাই তীব্র সবাইকে শুরুতে আসামি নজরে দেখত, নিজের কাজ নিজেই দায়িত্বে করে এগিয়ে থাকত। মৃত্যু মৃত্যু যুদ্ধ খেলাটা ছিল তীব্রর বদ অভ্যেস, কিংবা বলা যায় শখের বিষয়। প্রতিটা স্টেপে রিস্ক নিতে আলাদা আনন্দ পেত, নিজের কাজে কোনো সহযোগীর প্রয়োজন পড়তো না। প্রতিটা স্টেপে রিস্ক নিতে আলাদা আনন্দ পেত সে, নিজের কাজে কোনো সহযোগীর প্রয়োজন পড়তো না। ছোটবেলা থেকেই তীব্র একটু অন্যরকম, কারোর সাথে তেমন মিশতো না, কথাও খুব কম হিসেব করে বলতো। তীব্রর পর তৃপ্তির জন্ম, এরপর ঝলক। বোন হওয়াতে তেমন খুশি না হলেও ঝলক হওয়ার পর তীব্র বেশ খুশি হয়েছিল। সবসময় চাইতো ওর একটা ভাই হোক। ঝলককে সবসময়ই ভালোবেসে আগলে রেখেছে। ঝলকও ছিল ভাই ভক্ত, ভাইয়ের ক্যারেক্টার তার কাছে ফিল্মের হিরোদেরও হার মানাতো। এই যে তীব্রর ঘরটাতে একটা পাখিও প্রবেশ নিষেধ, সেখানে ঝলকের অবাধ আসা যাওয়া হতো বিনা অনুমতিতে। একমাত্র ঝলকেরই পারমিশনের প্রয়োজন হতো না এই ঘরে ঢুকতে। দুজনে দুই ডিপার্টমেন্টের হলেও ওদের মূল উদ্দেশ্য দেশে শান্তি বিরাজ করা। তীব্রর কাজগুলো দেখা, সেসব সম্পর্কিত তীব্রর থেকে জানা, এটা সেটা ঘেঁটে দেখা, এগুলোই করতো ঝলক। তীব্র সবার কাছে রহস্যের ডালি হলেও ঝলকের কাছে সমস্ত প্রশ্নের উত্তর ছিল। ঝলক আগ্রহ করে যখন যা জিজ্ঞেস করত তার উত্তর দিতে 2 সেকেন্ড সময় নিত না তীব্র। ঝলকের দৃষ্টিতে তীব্র যেমনটা হিরো, তার চেয়ে দ্বিগুণ হারে সুপার হিরো ছিল তীব্র ডিপার্টমেন্টের কাছে। এসবির প্রত্যেক সিনিয়র তীব্রকে বাড়িয়ে সম্মান করত, কারণ একটাই, তীব্রর কাজে ধরন দেখা। একটা মিশন হাতে নিলে সেটা সাফল্য আনতে এক রাতে বেশি সময় তীব্র নিত না। তীব্র নিজের পজিশন নিয়ে কখনো অ্যাটিটিউড দেখাতো না, সব সময় কাজের ধ্যানে পড়ে থাকতো। তীব্রর কাজ দেখে কেউ হিংসা প্রকাশ করলে তীব্র তাকে ইনডাইরেক্টলি তেতো কথা শুনিয়ে থামিয়ে দিত। তীব্রর মাঝে রাগের পরিমাণও তীব্রতর হলেও সেই রাগ সঠিক জায়গায় খাটানোটাও ছিল তীব্রর বিশেষ গুণ। কয়েক বছর আগে তীব্রর পোস্টিং দেওয়া হয় র্যাবে। স্বনামধন্যের সাথে কাজ করে যাচ্ছিল প্রতিনিয়ত, সেখানেও নিজের কাজের প্রতি যথেষ্ট রেসপন্সিবল ছিল।
দেশের বাইরে থেকে পাচারকৃত মাদক অস্ত্র দেশে প্রবেশ করা, দেশের অভ্যন্তরীণ মূল্যধন সম্পদ অন্য দেশে পাচার করা, এগুলোর বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হয়। একে একে বাংলাদেশের চারপাশে বর্ডার ক্রস করে এগুলোর ঢাকার রাস্তা একদম পুরো অফ করে দেওয়া হয়। আসামিদের ধরে হাজতে ঢোকানো হয়, গর্তের সাপ বের করতে রিমান্ডে ঢুকিয়ে মারধর করে জবান বের করত। আসামি পেটানোর তীব্র ও একদম বেশ এক্সপার্ট ছিল। বেশি মারতে হতো না, বেকায়দা অ্যাঙ্গেলে লাঠি দিয়ে দুটো বাড়ি মারলেই আসামি চিৎকার দিয়ে দিয়ে সব বলে উঠত। এসবের পাশাপাশি কিছু এমপি মন্ত্রীর শালাসহ বেশ কিছু পাতিহাসের গোপন কুকীর্তি অপকর্মগুলো তথ্য জমা করে তাদের খাদে ফেলতে থাকে। অবৈধভাবে বাজেট দেখিয়ে বছরের পর বছর টাকা গিলে শুয়ে বসে ভুড়ি বাড়ানো লোকগুলো চেটে পা ফেলে চাপ মারে। তীব্র জানতো এরা অনেক পাওয়ারফুল, একজনকে বাঁচানোর জন্য আরেকজন এগিয়ে আসে। তাই তীব্র সময় নিয়ে পাকাপোক্তভাবে খেলার মাঠে নেমে তাদের নিরাশ করে, যেন কোনোভাবে কোনো তথ্যকে ভুল প্রমাণের চেষ্টা না চালাতে পারে। পলিটিশিয়ানদের উপর নজর দেওয়ার মেইন কারণই হলো বড় বড় ক্রিমিনালদের সাথে এদের লিঙ্ক সব থেকে ভালো। এরা একে অপরের প্রয়োজনে সাফল্য ধরে রাখে। কান টানলে যেমন মাথা আসে, এদের খাদে ফেললে তাদের সহযোগিতা চিহ্নিত করা যাবে। ডিপার্টমেন্টের কয়েকটা ঘুষখোর চামচাকেও সাসপেন্ড করে দেয়। সব দিক দিয়ে বড় বড় দান মেরে তীব্র লাফিয়ে এগিয়ে যাচ্ছিল। যেখানে কেউ ক্ষতির সম্মুখীন হবে বলে এগিয়ে আসার সাহস পেত না, সেখানে তীব্র সিনিয়রদের থেকে গোপনে পারমিশন নিয়ে সুপার হিরোর মতো ঝাঁপিয়ে পড়তো। ছোটখাটো একটা দুর্ঘটনায় তীব্রর হাতে একটু কেটে যায়, কিন্তু ব্লিডিং অনেক হতে থাকে। গাড়িতে ফার্স্ট এড বক্সে ব্যান্ডেজে ফুরিয়ে যায়, সেজন্য আশেপাশে ওষুধের ডিসপেন্সারি খুঁজতে থাকে। সামনে আরেকটু এগিয়ে একটা ডিসপেন্সারি পায়। তীব্র সেখানে গিয়ে দোকানদারের কাছে ব্যান্ডেজ চাই। দোকানের সামনে দাঁড়িয়ে স্যাভলন দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ করতে থাকে। এমন সময় একটা তরুণ ছেলে রোগাট ধরনের কুজো হয়ে পাশে দাঁড়ায়। তীব্র আর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করে। ছেলেটা চোখ দুটো ভাসা ভাসা লাল, ঠোঁট তাও কালচে পড়া, পেটের চামড়া যেন পিঠের সঙ্গে লেগে গেছে। পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে দোকানদারকে দেয়। তীব্র কি মনে করে যেন প্রেসক্রিপশনের দিকে তাকায়। দোকানদার প্রেসক্রিপশনটা দেখে একটা ড্রয়ার থেকে কি যেন বের করে ছেলেটার হাতে দিয়ে দেয়। ছেলেটা একটা 1000 টাকার নোট আর একটা 500 টাকার নোট নিয়ে চলে গেল। তীব্র পুরো ঘটনাটা আদ্য অন্ত পর্যবেক্ষণ করছিল। ওর বিল পরিশোধ করে দোকান থেকে তীব্র চলে যায় কিছু একটা ভাবতে ভাবতে। গাড়িতে বসে তীব্র হিসেব মেলাতে থাকে। ছেলেটাকে দেখে রেগুলার নেশা করে এমন দেখা যাচ্ছিল। যে প্রেসক্রিপশন দিচ্ছিল লোকটাকে, সেটা কোনো প্রেসক্রিপশনই তো না, শুধু একটা ক্যাশ মেমোর মতো কাগজে বড় করে লেখা। এটা তো কোনো ওষুধের নাম নয়, বড় কথা ওটা কোনো ডক্টরি প্রেসক্রিপশনও না। দোকানের লোকটাকেও দেখা গেল কনফিডেন্টের সাথে হাতের আড়ালে ড্রয়ার থেকে কিছু একটা বের করলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তীব্র হিসেব মেলালো। বি দ্বারা 0.5 দ্বারা বোঝানো হয়েছে 500 টাকা দাম, 3 দ্বারা 3 পেজ, যার জন্য দাম দাঁড়িয়েছে 1500 টাকা। ওষুধের ডিসপেন্সারি কোথায় এর উৎস? কোনো ওষুধের কোম্পানি নাকি এর পেছনে অন্য কিছু? তীব্র পরের দিন আব্দুর রহমানকে নিয়ে ওই জায়গাটা থেকে একটু দূরে দেয়। ওই ছেলেটার হাতের কাগজটার মতো তীব্র কাগজে লিখল B.5 সার্কামপ্লেক্স 2, B.10 সার্কামপ্লেক্স 2। লেখা শেষে তীব্র কাগজটা রহমানের হাতে দিয়ে ওখানে পাঠায়। রহমান দোকানে গিয়ে কাগজটা বাড়িয়ে দিতেই দোকানদার কাগজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আব্দুর রহমানের দিকে সন্দেহ। এলাকায় কি নতুন নাকি? এলাকায় নতুন না, তবে আপনার দোকানে নতুন কাস্টমার। খোঁজ কেমনে পাইলেন? এইগুলো জিনিসের আবার খোঁজ লাগে নাকি? এখন খাইলে 10 জনের পদ বাইর হয়। তা ঠিক। বাংলাদেশে আসার পর পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। দুনিয়ার চিপাচাপা দিয়া দাঁড়াইয়া থাকা লাগে সামান্য একটা জিনিসের জন্য। কোনো গলি থেকে কোন গলি দৌড় পারা লাগে। এক ছোট ভাই কইল আপনার এইখানে অ্যাভেলেবল, তাই আর কষ্ট কিসের, আইসা পড়লাম। দেশে যতদিন আছি আমি মনে করেন আপনার রেগুলার কাস্টমার ভাই। তা ঠিক আছে। নাম বলে চাকরি থাকবো না ভাই, দেওয়ালেরও কান আছে। দোকানদার হেসে হেসে বলল, নিয়ে যান, আরো কিছু লাগলে বললেন। চেষ্টা করি এই সব কালেকশনে রাখার। এগুলো তো পোলা পানগই জিনিস, খাইলে ভালোভাবেই খাইবেন। আমি আবার ভাই গাঁজা বাদ দিয়া সব খাই। গাঁজা খাইলে মুখ গন্ধ হইয়া থাকে। গন্ধে আমার কষ্ট না হইলেও আশেপাশের মানুষ ভোগে। হ্যাঁ বুঝছি ভাই, বুঝছি। তাও লাগলে নিয়েন। কালেকশন কি কি আছে সেটার লিস্ট একটা দিয়েন, পাশে দামও। তাই বুইজা টাকা পয়সা নিয়া বাইর হমু। দিতেছি, দাঁড়ান ভাই একটু।
দোকানদার অনায়াসে সব কিছু লিখে দেয় কাগজটাতে, যা যা পাওয়া যায়। রহমান গোড়ার খবর জানার চেষ্টা করলো না, এতে সন্দেহ করতে পারে লোকটা। ওর দায়িত্ব যতটুকু ততটুকু করেই বিদায় নিল দোকান থেকে। তীব্রকে লিস্ট দিতেই তীব্র পুরোটা দেখল। এরপর প্ল্যান করে রহমানকে রোজ পাঠাতো দোকানে মাদক কেনার জন্য। রহমান এক একদিন এক একটা কিনে আনতো আর তীব্রকে দিত। দোকানদারের সাথে কথায় কথায় জানতে পারে তার কাছে প্রোডাক্ট মাসের শুরুর দিকে আসে। এতে তীব্র মাসের শুরুতে তাকে থাকে দোকানটার। একদিন দেখে একটা ওষুধ কোম্পানির গাড়ি আসে, আর সেই গাড়ির ভিতর দেখা যায় ওষুধের বক্স। সেখান থেকে কয়েকটা বক্স দোকানে দিয়ে আবার আরেক দোকানের উদ্দেশ্যে যায়। তীব্রর মনে সন্দেহ আসায় সেখান থেকেই গাড়িটাকে ফলো করতে থাকে। গাড়িটা নিয়ে আরও বেশ কয়েকটা ডিসপেন্সারিতে সাপ্লাই দিয়ে এরপর যায় কসমেটিক্সের দোকানে, মুদির দোকানে, এরকম বেশ কিছু দোকানে দিয়ে আসে। যেসব দোকানকে কেউ ভুল করেও সন্দেহ করবে না, এসব জায়গায় মাদক বিক্রি হয়। আবার হাইওয়ের মাঝ রাস্তায় লোক দাঁড়িয়ে থাকতো, তাদের হাতেও বক্স ধরিয়ে দেয়। গাড়ির ভিতর খালি হওয়ার পর গাড়িটা কোনো ওষুধ কোম্পানির কারখানায় না গিয়ে একটা ডেরায় ঢুকলো। তীব্রর বুঝার আর বাকি থাকে না, এরকম গাড়ি দিয়েই সেবা পৌঁছে দিচ্ছে দেশ দেশান্তরে। এরপর নেক্সট ধাপ দেখে এই গাড়িতে মাল ভরা হয় কোথা থেকে। তীব্র স্বয়ং নিজে তাকে থেকে দেখে গাড়িটা ওই ডেরা থেকে আরেকটা ডেরায় রাখা হয়। সেখান থেকে বক্সগুলো দিয়ে গাড়ি সাজানো হয়। সেখান থেকে তীব্র আবারও পর্যবেক্ষণ করে ওইখানের মালগুলো আসে কিভাবে। মাঝরাতে বড় বড় গাড়ি এসে গোডাউনে বক্স দিয়ে পূর্ণ করে। সকাল হলেই মাল সাপ্লাই দিয়ে গোডাউন খালি। মাঝরাতে আসা গাড়িগুলোকে ফলো করে দেখে গাড়িগুলো বহু দূর যায়, কক্সবাজারের প্রান্ত এলাকায় গিয়ে অপেক্ষা করে। সেখান থেকে মালগুলো ভরা হয়। জানা যায় এখান থেকে শুধু ইয়াবা সাপ্লাই হয়, আর ইয়াবাগুলো মায়ানমার দিয়ে আসে। তীব্র আস্তে আস্তে তথ্য এক করে টিম বানাতে থাকে। জাফর হাসান, যার নাম আগেও শোনা হয়েছে, জাফরের জীবনীটা তুলে ধরা হয়েছে এর আগে একবার। জাফরের টাকার মতো ওর পাওয়ার আকাশ ছোঁয়া। বড় বড় লোকের সাথে উঠা বসা বলে ওকে ধরাটা সহজ কোনো বিষয় না। রাজনীতিকেও নিজের কাজে ব্যবহার করে রোজ কোটি টাকার চাঁদা তুলছে শহরে। রংবাজি, বোমাবাজি, অবৈধ অস্ত্র নিয়ে খেলা, বিভিন্ন লিঙ্ক সূত্রে দেশে প্রবেশের অকল্পনীয় ব্যবস্থার মাধ্যমে মাদকদ্রব্য, বিশেষ করে ড্রাগস, ইয়াবা, কোকেন, হেরোইন, এলএসডি, ম্যান্ডেক্স, বারবিচুয়েট, এগুলো প্রবেশ করিয়ে তরুণ সমাজকে অনায়াসে ধসিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। অথচ সবাইকে দেখায় বিদেশের বিশাল ব্যবসা আছে, সেটাই মূলত আয়ের উৎস। জাফরের এই চক্রে বাঙালিদের মধ্যে আরও 3 জন শেয়ারে ছিল। অভিজিৎ, যে কাতারে থাকতো, কোকেন, হেরোইন, ম্যান্ডেক্স, বারবিচুয়েট, এলএসডি এগুলো পাচারের দায়িত্বে থাকে। যে মাদক দেশে পাঠায়, বিভিন্ন দেশ ঘুরিয়ে যেন ধরা না খায় কোনোভাবে। আরেকজন এক বিরাট মাপের পলিটিশিয়ানের ভাই, কাদের মোল্লা তার পলিটিক্যাল সাপোর্ট দিয়ে ওদের ঢাল হয়ে থাকতো। মোনায়েম হক, যে লোকের সামনে তার আয়ের উৎস শো করে তার বিশাল গরুর ফার্ম দেখিয়ে। মোনায়েম সাধারণত দুধের প্যাকেটের নামে ড্রাগসের প্যাকেট সরবরাহ করত গরুর দুধের ভেতর। কালোবাজারে কালো ব্যবসা ফুলে ফেপে উঠেছিল। কালো টাকার পাহাড়, যা দেশে না রেখে দেশের বাইরে সুইচ ব্যাংকে রাখত। এই বদ মানুষগুলো সমাজে 10 জন সুশীল মানুষের সাথে মিশে তাদের কাজ করে যেত, যার কারণে ওদের ধরাটা কোনো মুখের কথা নয়। ওরা সমাজে সেই সব সম্মানীয়, সুশীল, প্রভাবশালী শ্রেণীর পর্যায়ে থাকতো বলে ওদের নাশ করার চিন্তা কেবলই এক রূপকথার গল্পের মতন, কল্পনাতেই সম্ভব। ওদের রাস্তা একদিকে বন্ধ করলে আরও 10টা অপশনাল রাস্তা থাকেই ওদের হাতে। তাই যা করার ওদের গোড়া থেকেই বিনাশ করতে হবে। গোড়া থেকে বিনাশ মানে সমস্ত প্রমাণ হাতের মুঠোয় রেখে ওদের দিকে গান পয়েন্ট করতে হবে। প্রমাণ ছাড়া আইন কোনো কিছুই সমর্থন করে না। সত্যিটা সবাই। ড্রাইভিং সিটে আব্দুর রহমান। এমন সময় বেশ কয়েকটা গাড়ি এসে ওর গাড়িকে ঘেরাও করে নেয়। চারিপাশের ঘেরাও করা গাড়িগুলোর হেডলাইট জ্বালানোর কারণে সামনের দিকে কিছু দেখতে পাচ্ছে না। তীব্রর বুঝতে পারে এটা বাংলার জাফরই হবে, কারণ ইতিহাসে শুনেছে জাফর এভাবে এন্ট্রি নেয় হুট করে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে জাফর তীব্রর সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। বাবলু আর রহমানকে গাড়িতে রেখে নিজে বেরিয়ে পড়ে তীব্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে তীব্র নিজের গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই জাফর নিজের গাড়ি থেকে বেরিয়ে আসে। জাফরের লোক পুরো রোড ব্লক করে রাখে। কয়েকজন লোক এসে রাস্তার মাঝখানে 2টো চেয়ার আর একটা টেবিল রাখে। জাফর সেখানে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আর তীব্রকে সেখানে বসতে বলে। তীব্র পায়ের উপর পা তুলে বসে। হাতে সিগারেটটা শেষ হওয়ার সেটা ফেলে দিয়ে পকেটে হাত দেয়। হাত দিয়ে দেখে সিগারেটের বক্সে আর কোনো সিগারেট নেই। বক্সটাও ছিঁড়ে ফেলে দেয়। জাফর এতক্ষণ ধরে তীব্রর দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল।
জাফর নিজের পকেট থেকে সিগারেট বের করে তীব্রর দিকে ধরে বলল, আমার সাথে মানুষ দেখা করার জন্য বছর ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, তবুও আমার দর্শন পায় না। আর তুমি এমন একটা লোক যাকে আমি স্বয়ং অফার করছি স্পেশাল মিট করার জন্য, তুমি পাত্তাই দাও না। কিছু মনে নিও না, তুমি করে বললাম বলে। তুমি আমার ছেলের বয়সী একটা ছেলে। তীব্র বাঁকা হাসি দিয়ে জাফরের হাত থেকে সিগারেটটা নিয়ে টেবিলের উপর জাফরের সামনে রেখে দিয়ে বলে, নুন এমন একটা জিনিস যারটা খাওয়া হয় তার গুণ গাইতে হয়। তাই দুঃখিত, না খেয়ে মরবো, কিন্তু আপনার এই জিনিসটা আমি নিতে পারবো না। তোমার বর্ণনার সাথে কথার ধরনের খুব মিল আছে। মূলত তোমার বর্ণনা শুনে তোমাকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা জাগে মনে। খুব ভালো লাগলো তোমার দর্শন পেয়ে। আমারও ভালো লাগছে, খুব নিজেকে সুপারস্টার মনে হচ্ছে। আর আপনাকে আমার ফ্যান, যে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে মাঝরাতে আমার পথ আটকে রাস্তার মাঝে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। তবে ধারণা ছিল এরকম কিছু হতে পারে, তাই একটু অবাক হইনি এমন কর্মকাণ্ডে। জাফর বাঁকা হাসি দিয়ে বলল, দেখো তীব্র, কাজের কথায় আসি। সময় তোমারও কম, আমারও কম। যদিও আপনার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই, তবে আপনার কাজ থাকতেই পারে, বলুন শুনি। তুমি একজন এসপি কেন এভাবে ছুটাছুটি অভিযান করবে? তুমি পায়ের উপর পা তুলে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবে তোমার কি কি লাগবে। লাইফ সেট তোমার। কেন এভাবে সাপের লেজে পা দিয়ে বিন বাজাচ্ছ? আমি নিম্নবিত্ত এক মানুষ, চাহিদাও কম। খেটে খেতে ভালোবাসি বলে চেয়ারে বসে টেবিলে পা তুলি না। জীবন যেমন চলছে বিন্দাস আছি। জাফর তীব্রর দিকে মাথা বাড়িয়ে বলল, চাহিদা জগতে একবার প্রবেশ করেই দেখো, চাওয়ার শেষ হবে না। যত চাইবে ততই পাবে, পাওয়ার কোনো কমতি থাকবে না। মুখ ফুটে শুধু বলো কি কি লাগবে তোমার, সোনা দিয়ে তাজমহল করে দেব। সামান্য এসপি আমি, তাই এত বড় অফার। যদি আরো বড় পোস্টে থাকতাম তাহলে কি হতো? হিরে দিয়ে তাজমহল করে দিতেন? ইস, বড্ড আফসোস হচ্ছে, লস খেয়ে গেলাম। তুমি চাইলে তাই দেব, আফসোসের কি হলো? না, আফসোস হচ্ছে তবু। এক কাজ করি, আমার আরেকটা পদোন্নতি হোক, তখন আপনার অফারটা আমি অ্যাকসেপ্ট করছি। ওকে? তীব্র, তুমি মজা নিচ্ছ আমি বুঝতে পারছি। আপনি ভুল বুঝছেন, আমি মজা নেবো কেন? আমি তো বাস্তব মিশ্রিত কথা বললাম। জাফর থমথমে গলায় বলল, দেখো তীব্র, তুমি যা শুরু করেছো তাতে আমার বিজনেস লস খাওয়াতে পারবে, কিন্তু উচ্ছেদ নয়। ছোট ছোট বালুগোনা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। তোমার চাকরিটা যেমন সরকারি, আমাদের বিজনেসটা তেমন সরকারি। তোমার ধারণার বাইরে আমাদের ব্যাকআপে সরকারি সাপোর্ট কতটা। সেখানে তুমি সামান্য একটা পুলিশ অফিসার হয়ে কি করবে বলো তো আমাকে? কত পুলিশ এলো গেল তোমার মতো, তোমার থেকেও হিংস্র। দিন শেষে গেছে তাদের পান একদম নীরবে। তোমার অ্যাটিটিউড আমার খুব মনে ধরেছে, তাই তোমাকে নিজের সাথে সামিল করতে চেয়েছিলাম। লাভ তোমারও আমারও, ভেবে দেখো। তীব্র এতদিন ভেবেছিল জাফরে কালো ব্যবসায় একা, কিন্তু জাফরের মুখে বারবার আমাদের শব্দ উচ্চারণ শুনে মাথায় প্রশ্ন ঘুরতে লাগলো। এই খেলা জাফর একা খেলে না, ওর দলে আরও খেলোয়াড় আছে, তারা কি সেটা জানতেই হবে। তীব্র ডেভিল স্মাইল দিয়ে বলল, আপনার অস্ত্রগুলোর কালেকশনগুলো অনেক ভালো আছে। তুমি চাইলে রাশিয়ান কালেকশন সব তোমার নামে। জি, আমি ভেবে দেখবো। তাহলে আজ উঠি। কথা এখানে শেষ হয়নি তীব্র। জি বলুন। কি ভাববে না ভাববে সেটা তোমার ব্যাপার, তবে একটা কথা জেনে রাখো, প্রমাণ ছাড়া সব কিছু অচল। তোমার মতো মাত্র একজন পুলিশ অফিসার আমার বিজনেসে লস খাওয়াতে পারলেও গোড়া থেকে উচ্ছেদ করতে পারবে না। তার জন্য তোমাকে আমার সামনে এসে দাঁড়াতে হবে, আমাকে জানতে হবে, প্রমাণ কালেক্ট করতে হবে। সেসব প্রমাণ দিয়েই তুমি আমার সাথে টক্কর নিতে পারবে, কিন্তু তোমার দুর্ভাগ্য, এটা কোনোদিনই তুমি পারবে না। হয়তো তোমার চাকরির বয়স শেষ হবে, নয়তো তুমি শেষ হবে। স্বয়ং তোমাদের ডিপার্টমেন্ট এমন একটা পর্যায়ে বিলং করে, চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে ধরো ধরো। তোমাকে তারা সাপোর্ট পারমিশন দিলেও সাহায্য কিন্তু আমাকেই করছে। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার পাওয়ার, প্রপার্টি, মানি সব থাকলেও একটা জিনিসের বড্ড অভাব, সেটা হলো নলেজ। এখন উঠি। আল্লাহ হাফেজ।
তীব্র উঠে দাঁড়ালো। তুমি আমাকে অপমান করলে। জানো তো আমি স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি। 20 বছর বয়সে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আর এখন আমি বিলিয়নার। খুব শীঘ্রই ট্রিলিয়নে চলে যাব। টিটকারি হাসি দিয়ে তীব্র বলল, এত টাকা পয়সা দিয়ে কি হবে? সেই তো সব টাকা পাবে আপনার প্রাক্তনের ছেলে, সরি, আপনার ওয়াইফের এক্স হাজবেন্ডের ছেলে। কথাটা শুনে জাফরের চোখ মুখ শক্ত হয়ে গেল। তীব্রর দিকে আগুন দৃষ্টিতে তাকালো। তোমার কি মনে হয় না এই মুহূর্তে তোমাকে মেরে এই রাস্তায় পিসের সাথে মিশিয়ে দিলেও একটা কাকপক্ষীও টের পাবে না? জানি, কিন্তু আপনি সেটা পারবেন না। কেন পারবেন না সেটা ভালো করেই জানেন। তুমি নিজেও জানো না তীব্র তোমার জন্য কি অপেক্ষা করছে। সর্বোচ্চ মৃত্যু, এর থেকে বেশি কিছু নয়। আর মৃত্যুকে তীব্র ভয় পায় না। বাড়ি থেকে রোজ বিদায় নিয়ে বের হয়, বাবা মাকে বলে আসি। হতে পারে আমি পায়ে হেঁটে বাড়ি ফিরবো না, হতে পারে আমার গাড়ি করেও ফিরবো না, হতে পারে আমার গাড়ির বদলে ফ্রিজিং ভ্যানে আমাকে আনা হচ্ছে লাশের খাটে শুইয়ে। তাই বলে হতাশ হইও না তোমরা, মৃত্যু একটা চিরন্তন সত্য। আপনাকে একটা কথা বলা যাচ্ছি, কান পেতে শুনুন। আপনি চেষ্টায় থাকুন গোড়া পেতে থাকার, আমি চেষ্টায় থাকি গোড়া উপড়ে ফেলার। একটা গেমের মতো চলবে ব্যাপারটা। গেমে যে কেউ মাঝপথে বিলীন হয়ে যেতে পারে, তবুও গেম চলবে। এখানে একটা প্লাস পয়েন্ট হলো, কেউ একজন চলে গেলে তার জায়গায় অন্য কেউ এসে তার হয়ে খেলতে পারবে। ধরুন আপনি ভ্যানিশ হয়ে আপনার জায়গায় আপনার ওয়াইফের এক্স হাজবেন্ডের, সরি, আপনার ছেলে এসে খেললো। আমি ভ্যানিশ হলে আমার জায়গায় নতুন কোনো তীব্র এসে খেলবে। মোট কথা, হার জিত নির্ধারণ না হওয়া অব্দি খেলা চলবে। প্রয়োজনে আমাদের খেলা অন্য কেউ খেলবে, কিন্তু খেলা হবে। অনেক বড় ভুল করছো। সাপের লেজে পা রাখলে সবল খাওয়া অত্যাবশ্যক। আপনি তো বললেন আমি সাপের লেজে পা রেখে বিন বাজাচ্ছি। বিন বাজানোর সময় সাপ সবল দেয় না, নাচে। বাজাতে থাকি আমার হাতের বিন, আপনিও নাচতে থাকুন। দেখি আপনি নেচে হাঁপিয়ে যান নাকি আমি বিন বাজিয়ে। কথাগুলো বলেই তীব্র জাফরের সামনে থেকে চলে গেল, নিজের গাড়িতে উঠে বসে। জাফর সে একই স্থানে অনড়ভাবে দাঁড়িয়ে আছে। তীব্রর গাড়ির সামনে জাফরের লোকের গাড়ি দিয়ে রাস্তা ব্লক করা, সেগুলোও সরাচ্ছে না। তীব্র আব্দুর রহমানকে একটানা হর্ন বাজাতে বলে, রহমান তাই করে। একটানা গাড়ির হর্নের আওয়াজে বিরক্ত হয়ে জাফর চোখ দিয়ে ইশারা করে ওদের গাড়ি সরাতে। জাফরের গাড়িগুলো সরাতেই তীব্রর গাড়ি জায়গা পরিত্যাগ করে। জাফর দাঁত কিরমির করতে করতে রক্তচক্ষু নিয়ে চলে গেল। তীব্র কথার মাঝে বারবার জাফরের পার্সোনাল লাইফ নিয়ে টিস করছিল। কিছুদূর যাওয়ার পর বাবলুকে তীব্র বলল, বাবলু, তোমার বাসা এরিয়াতে এসে গেছি, চলে যাও তুমি। কিন্তু স্যার, আপনাকে বাড়িতে পৌঁছে না দিলেই? এত বেশি বোঝো কেন? যেতে বলেছি চলে যাও, আমাদের হরক লাগবে না। নিজেকে নিজেই যথেষ্ট সেভ করতে পারি। দুর্ঘটনা যদি ভাগ্যে লেখা থাকে তাহলে বুলেট প্রুফ কাঁচও আমায় রক্ষা করতে পারবে না। সরকার খামোখা বডিগার্ড দিয়ে টাকা নষ্ট করে। এর চেয়ে ওই টাকাগুলো আমাকে দিলে বড্ড উপকৃত হতাম। বাবলু, মন খারাপ করো না, যেটা সত্যি সেটাই বলছি। একমাত্র তোমাকেই দেখলে আমার মনে হয় দুনিয়ার সব থেকে ইউজলেস বস্তু। কোনো কাজ নেই, শুধু শুধু আমার পেছন পেছন ঘোরো। তুমি এক কাজ করতে পারো, একটা পার্ট টাইম জব করো। আমার যখন তোমাকে প্রয়োজন হবে ডেকে নেবো। সবসময় বিনা প্রয়োজনে আমার পেছন পেছন একটা লোক ঘুরছে, এটা ভেবেও বিরক্ত লাগে। সরি স্যার। বাড়ি ফেরার পথে আমাকে বিরক্তি থেকে একটু মুক্তি দাও। যাও, নিজের বাড়ির রাস্তা খোঁজো। তীব্র মেজাজ দেখিয়ে কথা বলার পর রহমান গাড়ি থামায়। বাবলু বেরিয়ে চলে যায়। তীব্র কিছু একটা কারণে বাবলুর উপর বিরক্ত। খুব সম্ভবত 2-1 মধ্যে বাবলুর চাকরি চলে যাবে। একমাত্র রহমানের উপর তীব্র কখনো বিরক্ত হয় না, কারণ রহমান প্রতি সেকেন্ডে তীব্রর চোখের মুভমেন্ট দেখে বুঝে যায় তীব্র কি বলছে বা বুঝাচ্ছে। রহমানকে যখন যে কাজ দেয় সেটা খাপে খাপ করে আসে। স্যার, জাফর আপনার উপর ভীষণ রকম রেগে আছে, একটু সাবধান হন। ও কিন্তু স্বাভাবিক মানুষ না। গাড়ির সিটে হেলান দিয়ে 2 হাত ঘাড়ের পেছনে দিয়ে তীব্র হামি তুলতে তুলতে উত্তর দিল, না রহমান, সাবধান এখন হওয়া যাবে না। অনেক বড় খেলা এটা, রিস্ক তো নিতেই হবে। একটাবার ভেবে দেখো দেশটা কোন পর্যায়ে আছে। আজ থেকে 10 বছর পর দেশের অবস্থা কি হবে। কত সহজলভ্য হয়ে যাচ্ছে মাদক। যে ওষুধের দোকানে মানুষ যায় ওষুধ কিনতে, যেটা কিনা রোগ নিরাময়ের, সেই ওষুধের দোকানে মানুষ যাচ্ছে মাদক কিনতে, যাতে করে রোগ বাঁধে ভেতরে। ছোট ছোট ছেলেগুলো এসে চোখের সামনে দিয়ে কত সহজে মাদক নিয়ে যাচ্ছে। 10 বছর পর কি হবে?
মানুষ সিগারেটের মতো ওপেনে মাদক কিনবে। এই যে আমরা সিগারেট খাচ্ছি, এটা ক্ষতিকর জেনেও খাচ্ছি, ঠিক সেরকমই মাদক গ্রহণের কাজ চলবে। মানুষ ডাক্তারের কাছে পরামর্শ নেবে কোন মাসে কোন মাদক গ্রহণ করবে। পুলিশরা পাহারা দিয়ে দিয়ে মাদক দেশে প্রবেশ করাবে। সরকার থেকে যে স্কুলে টিফিন পাঠানো হয় সেখানেও মাদক থাকবে। বাবা মাগুলো হাসি মুখে তাকিয়ে দেখবে সন্তানের বিপর্যয়। সেদিন আসতে খুব বেশি দেরি নেই রহমান। কিশোররা যে বয়সে স্কুলে যাবে সেই বয়সে স্কুল পালিয়ে টিফিনে টাকা জমিয়ে বাবার পকেট মেরে ইয়াবা, ড্রাগস, কোকেন, হিরোইন, বাবিচিউট, এলএসডি এইসব কিনে বেড়াবে। তারপর এক পর্যায়ে মস্তিষ্ক বিগড়ে গিয়ে ওরা ছোট ছোট অপরাধ করতে থাকবে। সেখান থেকে বড় আকারে রূপ নেবে। একটা পর্যায়ে সেই ছেলেগুলোই অস্ত্র নিয়ে ঘুরবে। অপরাধ দিয়ে সমাজ ভরে যাবে। সুস্থ সুশীল স্বাভাবিক মানুষেরা অনিরাপত্তার ঝুঁকিতে চলাচল করবে। মার্ডার, চুরি, ডাকাতি, ছিনতাই, রেপ এগুলো বাড়তে বাড়তে দেশটা এমন পর্যায়ে যাবে তখন সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যাবে। প্রথমে ওর মাদকের সব রাস্তা কাট করতে হবে, তারপর অস্ত্রের ধাপে ধাপে। এদেশ থেকে উচ্ছেদ করতে হবে জাফর আর ওর সঙ্গীদের। কেবল তো মাদক নিয়ে ঘাটছি, জানি না অবৈধ অস্ত্র বিস্তার কত দূর গিয়েছে। এটা সিঙ্গাপুর না যে ঘরে ঘরে অস্ত্র থাকবে আত্মরক্ষার জন্য। এটা বাংলাদেশ। এদেশে অস্ত্র ব্যবহার করতে দিলে আত্মরক্ষার জন্য ব্যবহার করবে না, বরং অন্যকে আত্মসাৎ করার জন্য ব্যবহার করবে। কিন্তু স্যার, এখানে লাইফ রিস্ক অনেক। আমাদের ডিপার্টমেন্টও কিন্তু আমাদের সাথে থেকেও নেই। দিন শেষে ওরাও প্রভাবশালীর পূজারী। তীব্র ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতাকি করে বলল, শুধু ডিপার্টমেন্ট কেন, সামনে পিছনে আশেপাশে কাউকে বিশ্বাস নেই আমার। কথাটা বুঝলাম না স্যার। রহমান, তোমার কি মনে প্রশ্ন আসে না? আমি তো কাজগুলো সিক্রেট ভাবে করছিলাম। জাফর কি করে জানলো ওর পেছনে লাগা মানুষটা আমি? রহমান তীব্রর দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার। রহমান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি চালানোতে মন দিল। সিগারেট আছে রহমান? রহমান নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তীব্রকে দিল। বাড়ি ফেরার পর নিজের ঘরে ঢুকবে এমন সময় দেখতে পায় ঝলকের ঘরে আলো জ্বলছে। তীব্র নিজের ঘরে না ঢুকে ঝলকের ঘরে ঢুকলো। ঝলক পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে সামনে বই খুলে বসে আছে অন্যমনস্ক হয়ে। পদোন্নতির পরীক্ষার জন্য পড়ালেখা চলছিল। তীব্র পেছন থেকে বলে ওঠে, বিরহ উদযাপন করতে হয় অন্ধকারে ঘরে বসে, কিন্তু তুই লাইট জ্বালিয়ে কিভাবে কি করছিস বুঝলাম না তো। বিরহ উদযাপন করছি না, পড়তে বসেছি দেখছো না? ও আচ্ছা, সারা জীবন পড়ালেখা করে এসেছি বইয়ের দিকে তাকিয়ে, কিন্তু কখনো দেখিনি বই থেকে ঠিক 75 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে তাকিয়ে কেউ পড়ে। ঝলক ক্লান্ত ভঙ্গিতে বইয়ের উপর মাথা ডুবিয়ে দিল। তীব্র আরেকটা চেয়ার টেনে ঝলকের পাশে বসলো। বলো বৎস, তোমার বিরহের কারণ। ঝলক তীব্রর দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, ভালো লাগছে না ভাইয়া, মিশনের কথাটা খুব মনে পড়ছে। না জানি কেমন আছে মেয়েটা, কি করছে এখন? তাহলে ফোন করে জেনে নে কি করছে, কেমন আছে। না, ও অনলাইনে নেই, কাজে গেছে। মোবাইলটা হয়তো ইউনিটে রেখেছে। তাহলে তুইও চলে যা কুয়েত। আমি চলে গেলে নিশান একা হয়ে পড়বে, ওকে সময় দেবে কে? তুই যা, নিশানকে আমি দেখবো। ঝলক ফিক করে হেসে দিয়ে বলে ওঠে, তুমি আর কেউ না, যে কিনা নিজের প্রেমিকাকে সময় দেয় না সে কিনা ভাইয়ের প্রেমিকার বোনকে সময় দেবে। তুই যেন কেমন রে ঝলক, ভবিষ্যতে বউ পাগল কেদা পাবি। মজা নিও না ভাইয়া, আমি মোটে ওরকম না। মিশন অনেক দূরে, একটা ঝুঁকিপূর্ণ স্টেজে আছে, সেই জন্য টেনশন হয় ওর জন্য। ও নিজের প্রতি একটু কেয়ারিং না। পুরো দুনিয়াকে ও ভালোবাসলেও নিজেকে ভালোবাসে না। কেমন যেন আনমনে ছন্নছাড়া স্বভাবের। টেনশনে থাকতে থাকতে ওর মস্তিষ্ক একদম ডুবে গেছে। ওর যদি আজ ক্ষতি হয়, তার জন্য ওর এই আনমনে ভীতু স্বভাব দায়ী থাকবে। মেয়েটা যেন বিপদমুক্ত থাকে সেটা নিয়েই একটু চিন্তা হয়, এর বেশি কিছু না। সেটা তো দেখতেই পাচ্ছি। আল্লাহ যদি আমার ভেতরে এইটুকু প্রেম দিত, অনেক শুক্রিয়া আদায় করতাম। ধুর ভাইয়া, তোমার কথা বাদ দাও। দীপ্তি কি করে যে সহ্য করে বুঝি না। দীপ্তির দিক থেকে ভাবলে আমার তো তোমার প্রতি বিরক্ত এসে যায়। আচ্ছা ভাইয়া, বিয়ে না করলে কিন্তু তুমি তো দীপ্তিকে ভালোবাসো, তাহলে ওর সামনে স্বীকার করো না কেন? তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, শোন ভাই, সব মেয়ে তোর প্রেমিকার মতো ছন্দ ছাড়া না। এই যে একটা মেয়েকে আমি ভালোবাসি, সে মেয়েটা আমার চেয়ে দ্বিগুণ ভালোবাসে আমাকে। যেখানে মেয়েটার পেছনে আমার ঘোরার কথা,
সেখানে বছরের পর বছর মেয়েটা আমার পেছনে ঘুরছে। ব্যাপারটা ভাবতেই মজা লাগে। এখন যদি আমি ওর কাছে আত্মসমর্পণ করি তাহলে সব রুটিন যাবে উল্টে। নিয়ম করে ফোনে কথা বলা, ডেটিং করা, তার মন রক্ষা করা, তার বান্ধবীদের মন রক্ষা করা, তার পরিবারকে মানানো, কত ঝামেলা, যেগুলো করার সময় আমার হাতে একদমই নেই। এর চেয়ে আর কিছুদিন কষ্ট করি, তারপর তোকে আমি বিয়ে করছি। ততদিনে যদি দীপ্তি অন্য কাউকে বিয়ে করে নেয়? তীব্র তুচ্ছভাবে উত্তর দিল। বেশি কিছু হবে না, সবই ঠিক থাকবে। মাঝখান থেকে দীপ্তির জামাইটা বাঁচবে না। হতে পারে বিয়ের দিনই মরল, না হলো বিয়ের কিছুদিনের মধ্যে মরে যাবে। হ্যাঁ, তুমি দীপ্তিকে বিধবা বানানোর প্ল্যান বানাচ্ছ? আচ্ছা, বাদ দে এই টপিক। তোর পড়ালেখা যদি হয়ে থাকে 0.5 ঘন্টা পর আমার রুমে আসিস। পারলে 1 কাপ কফি আনিস আমার জন্য। আমি শুরুতেই বুঝেছিলাম ভাইয়া, তুমি আমার রুমে কফির অর্ডারে দিতে এসেছো। কি করবো বল, মেজর ঝলকের হাতের কফিটা সাহায্যে অমায়িক, যেটা খেলে আমার সারাদিনের ক্লান্তির অবসান ঘটে যায়। মনে হয় আজকে সারাদিনের পরিশ্রমে ক্লান্তি হেরে যায় আমার ভাইয়ের হাতের 1 কাপ কফির কাছে। হয়েছে তোমার কমপ্লিমেন্ট? তীব্র বাচ্চা হাসি দিয়ে মাথা নাড়ালো। তুমি গিয়ে ফ্রেশ হও, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। তোর জন্য আনিস 1 কাপ। তোর সামনে খাবো আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, কেমন করে দেখায় না ব্যাপারটা। তুমি না বললে আমার জন্য নিয়ে আসবে? ডিনার করছো তো? বাইরে খেয়ে এসেছি। আচ্ছা যাও তুমি, আসছি আমি। সময় নিয়ে আসিস, একটা ব্যাপার আলোচনা করবো। ঝলক মাথা নাড়ালো। তীব্র ঝলকের ঘর ছেড়ে নিজের ঘরে গেল। তীব্রর ঘরে কফি করে নিয়ে যাওয়ার পর তীব্র কফি খেতে খেতে ঝলকের সামনে একটা নিউজ পেপার দিল। ফ্রন্ট পেজের নিউজটা পড়। ঝলক হাতের কফিটা টেবিলের এক প্রান্তে রেখে নিউজ পেপার ঘেটে দেখে বলে, এটা তো অনেক পুরনো নিউজ পেপার ভাইয়া। পেপারটা পুরনো, বাট এই নিউজটা আজীবন টাটকা। ছবিটা লোকটাকে চিনিস? ঝলক এক মনে তাকিয়ে রইল ছবিটার দিকে। চেনা চেনা লাগছে, কিন্তু সেজন্য বললাম নিউজটা পড়, মনে পড়ে যাবে। ঝলক নিউজ পেপারে লেখাগুলো পড়ল। সেখানে লেখা জাফরের লাইফস্টাইল। সেখানে লেখা অনেকটা এমন, শূন্য থেকে শুরু করে একজন সাফল্য যাত্রার গল্প। অতি দরিদ্র ঘরে জন্ম নেওয়া ছেলেটা একদিন দিনমজুরের ঘরে জন্মে। খাবারের জন্য দিনে দুবেলা খাবার জুটত না, পড়ালেখার জন্য টাকা ছিল না, ছিল না পরিধানের জন্য ভালো একটা জামা। সেই ছেলেটা চায়ের স্টলের কাপ ধুয়ে হোটেল ছিল সফলতা। পড়ালেখাতে সফলতা পেতে পেতে মাধ্যমিকের পরে স্কলারশিপ পেয়ে যায়, আর সেখান থেকে তার সাফল্য যাত্রা শুরু। বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে জীবন কাটায়নি। কিশোর বয়স থেকে পড়ালেখার পাশাপাশি করেছে কঠিন পরিশ্রম, যার কারণে আজ সফল ব্যবসায়ী হয়েছে। শাহজাহানের তাজমহলের চেয়েও দামি প্রাসাদের বসবাস তার। বিল গেটসও হয়তো এত দামি গাড়িতে চলে না যতটা দামি গাড়ি নিয়ে চলে উনি। সারা জীবন স্বর্ণের থালিতে বসে স্বর্ণ খেলেও তার অর্থের কানাকড়িও কমবে না। অভাব কি সেটা যেন ভুলে গেছে এই সাফল্যের গল্পের কাছে। আজ জাফর হাসানের গল্প আকাশ ছোঁয়া সাফল্য। দেশ বিদেশে গড়েছে তার ব্যবসার শাখা প্রশাখা। লেখাটা পুরোটা না পড়ে ঝলক থেমে গিয়ে তীব্রর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এই লোকটা তো বাংলাদেশের আর 5টা সফল মানুষের একজন, তাই না? বছর দিনেক আগে অ্যাওয়ার্ড পেয়েছে সরকার থেকে। সেদিন তো আমিও ছিলাম ওখানে প্রেসিডেন্টের সাথে। নিউজটা 3 বছর আগেরই, হিসেব করে দেখতো। ওনার মতো আরও কয়েকজন ছিল যারা এরকম শূন্য থেকে শুরু করে সফল হয়েছে, তাতে নিউজ ছাপা হয়নি। উনি তো চীনামাটি না কিসের বিজনেস যেন করে, ঠিক মনে পড়ছে না। লোক ভালো আছে অবশ্য, কথাবার্তার ধরন খুবই মার্জিত, শুনেছি অনেক দান ছিল। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলে, তুইও আর 5 জনের মতো একইভাবে গিলে নিয়েছিস কথা। কেন ভাইয়া, কি হয়েছে? তীব্র নিজের কফি মগটা ঝলকের কফি মগের পাশে রেখে ঝলকের সামনে বসলো। এরপর হালকা গলায় কাশি দিয়ে ঝলককে জাফরের আসল ক্যারেক্টারটা খুলে বলে। ঝলক পুরো অবাক হয়ে যায়। সামনে থাকা মানুষটার ছায়া এত নিকৃষ্ট। তীব্রর কথাগুলো মন দিয়ে শুনেই যাচ্ছে। কথা শেষে ঝলক বলল, কাহিনী এত গভীর, ধরা ছোঁয়ার বাইরে। সালা নিউজ পোর্টালগুলোর কথা বাদই দিলাম, আমরা ডিফেন্সের লোকটাও এটা ভেবে দেখলাম না এতদিনে আসল রহস্যটা বের হয়েছে। এখানেই শেষ না ঝলক। আজ জাফরের কথা ভাবে বুঝলাম ওর সাথে আরো পার্টনার আছে, কিন্তু এদের খোঁজাটা আর একটা মিশন। জাফরের ব্যাপারটা তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়, কিন্তু বাকিদের কিভাবে টেনে বের করবো ভাবছি। ঝলক কিছুক্ষণ একটু নীরব থেকে বলল, ভাইয়া, বল। একজন ব্যবসায়ী, মোনাইম হক না কি যেন নাম, বিশাল গরুর ফার্ম। বাংলাদেশের সব থেকে বড় ফার্ম হয়তো ওনারই। ওনার ফার্মের দুধই আমাদের সেনাবাহিনীতে দেওয়া হতো।
বছর খানেক আগে নাকি ওনার দুধের ভেজাল পাওয়া যায়। এরপর ওনাকে নীরবে ওয়ার্নিং দিয়ে তার ফার্মের দুধ আনা হয়। এরপর তো মিলিটারিদের জন্য আলাদা গরুর ফার্ম তৈরি করা হয়। যাই হোক, কথা সেটা না, কথা হলো সেই অ্যাওয়ার্ডের দিন মোনায়েম হক উপস্থিত ছিল। সফল ব্যবসায়ী হিসেবে ওই লোকটাও সম্মান পায় জাফরের মতো। সেদিন জাফরের সাথে ওই লোকটা প্লাস আরও 2-3 জন পলিটিশিয়ান ছিল, তাদের সাথে খুব ঘনিষ্ঠতা দেখতে পাচ্ছিলাম। এখন মনে পড়ায় ভাবছি জাফর সাথে ওর চক্র না থাকলেও ইনফরমেশনের কিছু একটা পাওয়া যাবে। এক্স্যাক্ট নাম কি? মোনায়েম হক হবে হয়তো। মোনায়েমের সাথে কিছু একটা পদবি হবে। একটু ঘেটে দেখতে পারো ভাইয়া। কথায় আছে না, যেখানে দেখবি ছাই উড়িয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো। ঝলকের কথার মাঝে তীব্র বলে উঠল, ক্রিমিনালের গোড়া খবর। ভাইয়া একটা হিসেব মিলল না আমার। কি? তুমি তো বললে তুমি সিক্রেট ভাবে কাজ করছো, এরপরেও তোমার নাম জাফর অব্দি কি করে গেল? ওই তো যেভাবে আমি জাফরের খোঁজ পেয়েছি। এগুলো খবর তো হাওয়ায় ভাসে না রে ভাই। তবে এখানে আমাকে ছবল মারা প্রাণীটা সর্বদা আমার সঙ্গেই থাকে। আমার একমাত্র বডিগার্ড বাবলু। শালা টাকা গিলে নিউজ উপরে দিয়েছে। হায় রে, টাকা রে টাকা। জাফর বাড়ি ফেরার চিন্তা করছে, কিন্তু তীব্রকে থামানো যায় না। তীব্রকে থামানোর জন্যই যদি ওকে খুন করে তবে বিপদ আসতে পারে। তীব্র যদি কোনো থানা বা জেলায় থাকতো ওকে গুম করে দেওয়া যেত। এদিকে জাফরের সহজ ভাষা তীব্রর মাথায় নেওয়ারও ব্যক্তি না। জাফরের পার্টনারদের সাথে তীব্রকে নিয়ে বেশ পর্যালোচনা চলছে। ঝলকের কথা মতো তীব্র ইনভেস্টিগেশন শুরু করে দেয় মোনায়েম হকের ব্যাপারে। সত্য তথ্য জোগাড় করা মুখের কথা না। মাস 2 কেটে যায়। মোনায়েমের কার্যকলাপ ফলো করে ওর সমস্ত তথ্য কাজকর্মে লিস্ট করে নেয়। শুধু দুধে ভেজাল মিশিয়ে বিক্রিতেই থেমে নেই। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাদকের সেবা পৌঁছে দিতে ড্রাগসের প্যাকেট ভালো মতো প্যাকেট করে দুধের প্যাকেটে ভরে দেয়। যে গাড়িতে সরবরাহের কাজ চলে সেই গাড়ির চারিপাশে দুধের প্যাকেটের বক্স রেখে মাঝ বরাবর দুধের প্যাকেটযুক্ত ড্রাগসের প্যাকেট সাজায়। এরপর জেলায় জেলায় সেগুলো পৌঁছে দেয়। তীব্র এসবের প্রমাণ সাক্ষী সাবুত এক করে। মোনায়েমের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে আটক করে। আটকের পর রিমান্ড মঞ্জুর করে। এসব কিছু হচ্ছিল মিডিয়ার বাইরে। মিডিয়ার লোক হলো পয়সার প্রভাবের পূজারী। সত্যকে মিথ্যা জারি করে সেই অ্যাঙ্গেল থেকে জনগণকে দেখিয়ে তাদের চোখে ধুলোতে লাল কাপড় বাঁধতে দুবার ব্রেন খাটাতে হয় না। এছাড়াও মিডিয়ার মাধ্যমে খবর প্রচার হয়ে গেলে বাকিরা সতর্ক হয়ে যাবে এবং শত্রু আরও বাড়ার শঙ্কা থেকে যায়। রিমান্ডে ঢুকে তীব্র নিজের হাতে মোনায়েমকে শায়েস্তা করে পেটের কথা টেনে বের করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেটের কথা বের করা যায় না। একদিন হাত পা বেঁধে পায়ের তলায় টকবগে গরম পানি রেখে লাঠি দিয়ে পেটানো শুরু করে। মোনায়েম চিৎকার করতে থাকে অনবরত। সবকিছু সহ্য হলেও পায়ের তলার টকবগে গরম পানিটা সহ্য হচ্ছিল না। অবশেষে চিৎকার করে মুখ খুলে ওদের এই চক্র কিভাবে সাজানো, কে কে দাবার গুটিগুলো চালছে, সন্ত্রাসবাদী বিস্তার কতটা হয়েছে, সব ভরভর করে বলতে থাকে। সমস্ত স্বীকারোক্তি নেওয়ার পর মোনায়েম অনুরোধ করে তীব্রকে যেন তীব্র না বলে মোনায়েমের সবটা খুলে বলে দিয়েছে। সমস্ত স্বীকারোক্তি নেওয়ার পর মোনায়েম অনুরোধ করে তীব্রকে যেন তীব্র না বলে। মোনায়েম সবটা খুলে বলে দিয়েছে, না হলে জাফর নিজের হাতে মোনায়েমকে খুন করবে। তীব্র মোনায়েমকে কথা দেয় ও কাউকে বলবে না। এসব কিছু মোনায়েমের থেকে শুনেছে। এরপরেও তীব্র প্রমাণের অভাব রাখেনি। মোনায়েমের কথার রেকর্ডিং, কাগজের স্বীকারোক্তি, সই সবকিছুই রাখে নিজের কাছে, যার এক কপি সিনিয়রদের দিয়ে মেন কপি নিজের কাছে রাখে। রিমান্ড থেকে বের হতেই দেখে সেই পাওয়ারফুল পলিটিশিয়ান হাজির। একটা শক্তপোক্ত উকিল ধরে টাকা পয়সা ঢেলে সব কিছু মিথ্যে দাবি করে মোনায়েমকে নিয়ে যায়। এতে তীব্র একটুও বিব্রত হয় না, বরং আরো খুশিই হয়। মোনায়েম বেরিয়ে যাওয়ার সময় তীব্রর দিকে তাকাতে তীব্র বাঁকা হাসি দিয়ে ওর কাজে মন দেয়। মোনায়েম বাইরে বেরিয়ে গেলে তীব্ররই লাভ, ওকে ব্ল্যাকমেল করে খবর আরো টানা যাবে। একে একে তীব্র ঝোপ বুঝে কূপ মারতে থাকে। জাফর অভিজিতের এতদিনের সাজানো একটা পরিকল্পনায় তীব্র নামের কাটার পথ আটকে দিয়ে বিনাশ খেলায় মেতে উঠেছে। দেশের বাইরে থেকে বিভিন্ন টেকনিকে আনা মদগুলো দেশে আনা অনেক রিস্কি হয়ে যায়। তীব্র এমনভাবে ফাঁদ পাততে যেতে এগুলো দেশে প্রবেশ করার চেষ্টা করলেই ধরা খাচ্ছে। এরপর জাফর ও অভিজিৎ মিলে একদল লোক পিট করে। বিদেশি ভিসা বানিয়ে দেখায় ওরা বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে ফিরছে এমনটা। ওদের সাথেই কৌশলে আদান প্রদান চলে এসবের। এয়ারপোর্টে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে ওদের বাংলাদেশের বর্ডার পেরিয়ে যাতায়াত চলে।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 32টি, এর মধ্যে ভারতের সাথে 30 এবং মায়ানমারের সাথে 3টি। এদিকে রাঙামাটির বর্ডার মিলিত হয়েছে ভারত মায়ানমার উভয়ের সাথে। আর এই রাঙামাটি জাফর অভিজিতের জন্য হয় প্লাস পয়েন্ট, কারণ বাংলাদেশের এয়ারপোর্টের মতো সমুদ্র বন্দর দুটিতেও জায়গা পায়নি ওরা। তীব্র এমনভাবে গলা চেপে ধরেছে ওদের ব্যবসার যে মানুষের মাধ্যমে মাদক আদান প্রদান খুব একটা জুড়ে আসছিল না। দেশের অভ্যন্তরে ছোটখাটো মাদক ব্যবসায়ী যেমন ওষুধের দোকানের লোকটা এমন টাইপের লোকগুলোকে নগদে ধরে সোজা রিমান্ডে পাঠিয়ে রাত কাটানোর ব্যবস্থা করে জরিমানা সহ জেল দিয়ে দেয়। সময়ের সাথে তীব্র ওর প্রচেষ্টায় তীব্র সফলতা পেতে থাকে, কিন্তু সফলতার সাথে বেপরোয়া তীব্র জীবনে কালো ছায়াও ঘনিয়ে আসতে পারে, যেটা তীব্র কখনো মাথায় রাখেনি। এত বড় বড় কাজ করে দুবার ভাবেনি ওর জীবনের ঝুঁকি কতটা। ডিপার্টমেন্টের লোকগুলো তীব্রর কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেও কখনো তীব্রকে বলেনি নিজেকে সেভ করো আগে, কিংবা নিজের খেয়াল রেখো। দিন শেষে সবাই স্বার্থেরই পূজারী। তীব্র সফলতা নিয়ে এলে ডিপার্টমেন্টের নাম হবে, সরকার থেকে সম্মাননা পাবে, এগুলোই ছিল সিনিয়রদের টার্গেট, যার জন্য তীব্র আগুন হলে তারা সর্বদা ঘি ঢেলে থাকতো। তীব্র দিনে 1000টা এনকাউন্টার করলেও জবাবদিহি করতে হতো না। এমন পাওয়ার থাকলেও ডিপার্টমেন্টে 20-25টা তীব্রকে ব্যবহার করে যাচ্ছে। অথচ তীব্র রিস্কি কাজের সময় নিজের সাথে সহকর্মীদের ব্যবহার খুব কম করত। মানুষজন খুব কম বিশ্বাস করত তীব্র এই সহকর্মীদের মাঝে থেকে যে কেউ একজন পোল্ট্রি মারবে না, তার কি গ্যারান্টি? বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় সৃষ্ট বিশাল ভূখণ্ডটির নাম স্বর্ণদ্বীপ, যেটা নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে 13.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। দ্বীপটি 1978 সালে বহু বছর আগে জেগে উঠলেও মূলত এখানে ছিল ডাকাত, জলদস্যু ও সন্ত্রাসীদের অভয়াশ্রম। এরপর বাংলাদেশ সরকারের কল্যাণে দ্বীপটি বাংলাদেশ সেনাবাহিনীদের হস্তান্তর করে। 2010 সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম ও সাধনার পর এই দ্বীপটা একটা পরিপূর্ণ বাসযোগ্য অঞ্চলে রূপ নিয়েছে। বিলীন করে দেয় জলদস্যুদের, ডাকাতদের উদ্ধার করে রাখা অসংখ্য অস্ত্র, গোলা বারুদ। চারিপাশে তৈরি করেছে সমন্বিত বনায়ন। এখন তৈরি করেছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এখানে। মূলত এই দ্বীপটি সেনাবাহিনীদেরই দিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে। ঝলক এই স্বর্ণদ্বীপে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিংয়ের জন্য অবস্থান করে। ঝলক যখন স্বর্ণদ্বীপে, তীব্র তখন এক একদিন বাংলাদেশের এক এক প্রান্তে। জাফর তখন অভিজিতের সাথে কাতারে, আর মোনায়েম ও পলিটিশিয়ান ভাই কাদের মোল্লা তখন দেশেই। এদিকের হালচাল ওদের জানানোর জন্য দেশেই পড়ে থাকে। যদিও মোনায়েম তখন স্বাভাবিক পরিস্থিতিতে নেই, রিমান্ডে টকবকে গরম পানিতে পা ডুবিয়ে লাঠির বাড়িতে পা দুটো বিকল হয়ে গেছে প্রায়। চলাফেরার জন্য হুইল চেয়ার নিয়ে চলতে হয়। 1 মাস ট্রেনিং চলাকালীন তীব্র ঝলকের সাথে দেখা করতে বলে। ঢাকা হয়ে দুজন রাঙামাটি যাবে। তীব্রর কথা মতো ঝলক ছুটি নিয়ে ঢাকায় যেতে প্রস্তুত হয়। সেনাবাহিনীর গাড়ি নিয়েই ঢাকা যাচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর ঝলক খেয়াল করার মোবাইলটা সাথে নেই। উল্টো ঘুরে আবারও ক্যাম্পে যায়। রুমে খুঁজতে থাকে, কোথাও মোবাইল নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করে কোথাও পায় না। এবেলা যেখানে সেখানে গিয়ে খুঁজতে থাকে, পাওয়া গেল না। মোবাইলটা কোথাও পড়ে গিয়ে নষ্ট হলে সমস্যা নেই, কিন্তু কারো হাতে পড়লে বিপদ আছে। মোবাইলের ভিতর অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট আছে। অনেক সময় ধরে খুঁজেও কোনো লাভ হলো না। তীব্রর সাথে যোগাযোগের অবস্থাতেও নেই। কার ফোন দিয়ে কথা বলবে আর কোন বিপদে পড়বে এটা ভেবে থেমে আছে। নিজেকে শান্ত করে ঝলক আবার ঢাকার পথে ওঠে। স্বর্ণদ্বীপ ছাড়ার আগেই রাত নেমে আসে। ঝলক চিন্তা করে হয়তো তীব্রকে ফোন করছে অনেক, আবার এটাও ভাবে যেহেতু হারিয়ে গেছে ফোন, তীব্র কল দিয়ে অন্য কেউ রিসিভ করলে বুঝবে ফোনটা হারিয়ে গেছে। তবু অন্তত তীব্রকে একটাবার নিজে থেকে জানানো উচিত মনে করে ঝলক। সেজন্য ড্রাইভারের থেকে ফোন নিয়ে তীব্রর ফোনে কল করতে থাকে, কিন্তু কল তীব্রর ফোন অবধি যাচ্ছে না। ঝলক বুঝতে পারে কলটা না ঢোকার কারণ নেটওয়ার্ক প্রবলেম হয়তো। যে এরিয়াতে আছে এখানে আশেপাশে কোনো টাওয়ার নেই, তবুও ঝলক চেষ্টা চালিয়ে যায়। একটা সময় পর কল ঢুকলেও তীব্র ফোন সুইচ অফ দেখায়। বেশ কয়েকবার চেষ্টা করে, ফোন সুইচ অফ। হয়তো ওদিকেও নেটওয়ার্ক প্রবলেমই ছিল। সেদিন নিত্যদিনের মতো সবই ঠিক ছিল, শুধু সময়টা ছিল নিষ্ঠুর। ঝলকের ফোনটা হারিয়ে যায়নি, সরানো হয়েছিল। সেদিন সবকিছু হচ্ছিল নিত্যদিনের রুটিনের বাইরে। সকালবেলাও বুঝতে পারেনি সন্ধ্যার সাথে ওদের জীবনকে ঘনিয়ে আসছে। ঝলকের ফোন সাফাই করার বেশ কিছুক্ষণ পর তীব্র ঝলককে ফোন করতে থাকে, রিসিভ হয় না। এটা তীব্রর কাছে অস্বাভাবিক লাগে, কারণ ঝলক যতই ব্যস্ত থাকুক তীব্রর ফোন একটা রিং হলেই রিসিভ করে। জরুরি কাজ থাকলে ঝলকের ফোন অফ রেখে বাইরে যায়, কিন্তু এখানে তো তীব্রর ভেতর ভয় ঢুকিয়ে দেয় কোনো ফোন কল রিসিভ না হওয়াতে। একটা সময় পর যখন কল রিসিভ হয়, ফোনের ওপাশের কণ্ঠটা তাকে অপরিচিত। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।